তো আপনাদের সাথে একটা ছোট্ট ট্রিক শেয়ার করি, যে যত তাড়াতাড়ি আমাদের সাথে কানেক্টেড হয়ে এনরোল করবেন সে তত বেশি পরিমাণে আপনার ড্রিম ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ায় এগিয়ে যাবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা। আচ্ছা, তো আপনি যদি চান্স না পাইতেন তখন কি করতেন? খুবই আনসার্টেন কোশ্চেন আমি জানি। ছিলাম না। ভেরি নাইস। আর স্যাররাও মানে সবারই দেখে আর আমার সামনে পড়তে ওনারা বলতেছিল যে অনেক সুন্দর হয়েছে, এরকম রোলে আমি ভুল করে ফেলি। আরে তারপর হাত ঘামাতে থাকে। আমার এমনিতেও শীতে খুব হাত ঘামায়, আর ওই দিন আরো মানে টেনশনে হাত ঘামাতে থাকে। এরপর প্রথমে স্যাররা বলে যে ওয়েমারে কিন্তু ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু আর হচ্ছে ওয়েমার দেওয়া হবে না। থাকে যে এই যে আমরা 1000 এমসিকিউটা দিই, এখান থেকে কেমন কমন আসে? আপনার ক্ষেত্রে কতগুলো কমন আসছে? অনেকই কমন আসছে। আর আমি বললাম না আমার নোট করা ছিল, আমি নোট করার পরে, নোট করা তো আগেই হয়ে গেছে, তারপর আপনার থেকে আমি যখন 1000 এমসিকিউটা নেই তখন আমি দেখি কি ওই রকম টপিকেরই সব আরো বিভিন্ন কোশ্চেন আছে যেগুলো আমি পড়েছিলাম, ওইখান থেকে অনেক কিছু কমন আসছে। প্রায় কত পার্সেন্ট? 7-8টা মতন তো কমন আসছেই। তা না, সব ক্ষেত্রে একটা নোট থাকা প্রয়োজন, যেটা আমি এই পরীক্ষার হিসেবে বুঝছি। আমার একটা হচ্ছে মাথা বড় করে ফেলতাম এই জিনিসটা ঠিক হয়েছে। দ্বিতীয়ত বললাম যে লাইনের ওইটা বিন্দু থাকতে করা যায়, আর বিশেষ করে কেউ যদি অনলাইন ক্লাসটা লাইভ করে তাহলে তার বেনিফিটটা বেশি, কারণ রেকর্ডেড ক্লাস দেখতে ইচ্ছা করে না। রেকর্ডেড ক্লাস মনে হয় কি বোরিং দেখা যায় না, এরকম একটা। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজয় আছে আপনাদের সাথে। সো ডিয়ার ভিউয়ার্স, অ্যাডমিশন পরীক্ষার্থী, প্রিয় গার্ডিয়ান, বাবা মা, যে যেখান থেকে আজকে আমাদের পডকাস্ট শুনতেছেন সবাইকে অনেক স্বাগতম। আজকে আমরা আর্ট পডকাস্টের সাকসেস স্টোরিতে নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি। আজকে আমাদের সাথে আছে স্নেহা। স্নেহা কেমন আছেন? এই তো ভাই ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সো আজকের পডকাস্টে আমরা কিছু স্পেসিফিক বিষয় নিয়ে কথাবার্তা বলবো, একই সাথে হচ্ছে আমরা স্নেহার যে সাকসেস স্টোরিটা আছে সেটা সেলিব্রেট করব। তো স্নেহা হচ্ছে তাদের ভেতরে একজন ছিলেন যিনি গ্রাজুয়েশন ডিগ্রির জন্য অ্যাডমিশন পরীক্ষা দেয় ঢাকা ইউনিভার্সিটির জন্য, আর উনি হচ্ছে 6th প্লেস করেন। সো বাকিটা আমরা স্নেহার কাছ থেকে শুনবো, বাট তার আগে আমরা স্নেহার একটা শর্ট পরিচয় জেনে নিই। স্নেহা, আপনি আমাদের সাথে শেয়ার করেন যে আপনি কোথায় থেকে জয়েন করেছেন, একই সাথে হচ্ছে আপনার প্রিভিয়াস পড়াশোনা কি দিয়ে কি ছিল, আর কিভাবে আপনার মনে হলো যে আপনি গ্রাজুয়েশনে আর্ট নিয়ে পড়াশোনা করতে চান ইন ফাইন আর্টস এডুকেশন। আমার পরিচয় হচ্ছে, আমার নাম স্নেহা বিশ্বাস। আমার বাড়ি মাগুরাতে। আমি মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং মাগুরা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করি, এবং আমি 24-25 সেশনে এবার ঢাকা ইউনিভার্সিটি চারুকলাতে 6তম হই। এটাই পরিচয় এখন পর্যন্ত। চারুকলার যদি মানে ইচ্ছাটা আমি বলি, এটা আমার অনেক আগের থেকে, 2013 সাল। 13 সাল থেকে আমার এটা ইচ্ছা, অনেক আগে, ছোট থেকেই, যেটা এখন হয়তো আমি সেটা পেতে চলেছি, এইটাই। সো আবারও কংগ্রাচুলেশন আপনাকে। সো অ্যাডমিশন টেস্ট একটা বড় লেভেলের জার্নি থাকে, 4-5 মাসের পড়াশোনা, প্র্যাকটিস, প্রিপারেশন। সো সবকিছুর পরবর্তীতে এক্সাম, চান্স পাওয়া, ওভারঅল সবকিছু। তো সবার আগে আমরা জেনে নেই যে আপনার বাসায় প্রতিক্রিয়াটা কি আপনার চান্স পাওয়াকে নিয়ে। খুব ভালো, মানে সবাই খুব খুশি, মানে আরো বেশি খুশি। আমি এত ভালো একটা পজিশনে আসছি, মানে এতই, সেটা নিয়ে সবাই খুব খুশি। মানে প্রকাশ আসলে কিভাবে করবে এটা আসলে কি বলবো। সো সানাহার ভাষা হচ্ছে খুলনা, হ্যাঁ খুলনার ভাষা টান লাগতেছে। সো আমরা যেহেতু খুলনা থেকে আসছি, সো সবার আগে থামস আপ, শাউট আউট ফর খুলনা। আসলে অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলবো, খুবই আবেগঘন জায়গা ঢাকা ইউনিভার্সিটি। সো অ্যাডমিশন টেস্ট, অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, অন এভারেজ বেসিস স্টুডেন্টরা অনেক স্ট্রাগল করে অ্যাডমিশন পিরিয়ডে, অ্যাডমিশন টাইমে। আপনি তো অন্যান্য ইউনিটের জন্য প্রস্তুতি নিয়েছেন তাই না? বি ইউনিট হতে পারে আপনার ব্যাকগ্রাউন্ড ইউনিটের জন্য। আচ্ছা আচ্ছা, 6 ইউনিটের জন্য প্রিপারেশন, 6 ইউনিটের জন্য। সো প্রথম যে বিষয়টা আমরা আপনার কাছে থ্রু করতে চাই, যে আগে আমরা বেসিক কিছু বিষয় জানবো, তারপর হচ্ছে আমরা ইন ডেপথ জানার চেষ্টা করব। তো সবার আগে আমরা সবার উদ্দেশ্যে আমাদের মূলত এই পডকাস্ট গুলো রেকর্ড করার প্রসেসটাই থাকে মূলত সবাইকে ইন্সপায়ার্ড করা, যেন সবাই চারুকলাটাকে পজিটিভ ভাবে নেয়, এট দ্য সেম ওয়ে তারা যেন দারুণ ভাবে নিজেদের যে একটা ড্রিম ইউনিভার্সিটি আছে ঢাকা ইউনিভার্সিটি, সেখানে যেন নিয়ে যেতে পারে সেই পর্যন্ত। এই জায়গাটার দিক থেকে হচ্ছে আমরা অলওয়েজ এটা ট্রাই করি প্রত্যেকবারের মতো। এইবারও আমাদের থার্ড সেশন 24-25 সেশন ফাইনালি শেষ হয়ে গেল।
So we have like a very good quality of result and great position. So এটা আসলে অ্যাডমায়ার করার মতো ব্যাপার, সো নিজেরাই আমরা অ্যাডমায়ার করি। আচ্ছা, তো আপনার কাছে কি মনে হয়েছে যে আপনি অনলাইনে পড়তেছেন অফলাইনে পড়ছেন, কোনটা বেশি ফ্লেক্সিবল ছিল? যদি কিছু প্রোজ এন্ড কনস আমাদের সাথে শেয়ার করতেন। আমার কাছে অনলাইন অফলাইন বলতে তেমন কোনো কিছু মনে হয়নি, যে অফলাইনেও আমার কাছে যেরকম পড়া হয়েছে অনলাইনেও তেমন। কারণ আমার কোনো প্রবলেম হইলে আমি আপনার কাছ থেকে শুনতে পারছি, বা আমার যদি কোনো প্রবলেম থাকে আমি কোচিং এ যেয়ে কোচিং এ পড়তাম, সেখানে ভাইয়াদের কাছ থেকে আমি জানতে পারছি, যার কারণে আমার কখনো মনে হয়নি যে আমি অনলাইনে করতেছি বলে আমার কোনো সমস্যা হচ্ছে, এরকম কোনো প্রবলেম না। যদি মনোযোগ দিয়ে করা যায়, আর বিশেষ করে কেউ যদি অনলাইন ক্লাসটা লাইভ করে তাহলে তার বেনিফিটটা বেশি, কারণ রেকর্ডেড ক্লাস দেখতে ইচ্ছা করে না। রেকর্ডেড ক্লাস মনে হয় কি বোরিং বোরিং দেখা যায় না, এরকম একটা। আমি সবসময় চেষ্টা করতাম যে প্রাণবন্ত ব্যাপারটা নাই, এক্স্যাক্টলি প্রাণবন্ত ব্যাপারটা ছিল না। মানে আমি সবসময় চেষ্টা করতাম যে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে, কারণ দুই একটা ক্লাস আমার গেছে, মানে বাদ গেছে, যার কারণে আমি ওটা রেকর্ড ক্লাস দেখতে আমার মনে হয় কি যে ভালো লাগতেছে না, যে থাক পরে দেখবা, এই করে আর হয় না পরে দেখা। আচ্ছা আচ্ছা, এজন্য লাইভ ক্লাসটা সবসময় জয়েন করতাম। অলরাইট, তো বেসিক্যালি হচ্ছে আমরা এই ব্যাপারটা সম্পর্কে জানলাম। এখন সবার আগে আমরা শুরু করতে চাই আজকে ডিসকাশন দিয়ে আপনার রেজাল্ট নিয়ে। তো সবার উদ্দেশ্যে আমি আপনার কাছে হচ্ছে সানাহার রেজাল্ট আপনারা সবাই দেখতে পাইতেছেন স্ক্রিনে। তো অন এভারেজ স্পেসে এখানে হচ্ছে আমরা যদি ডিসকাশন করি, সানাহার টোটাল 94.06 আসছে স্কোর, আর এমসিকিউ তে আসছে 23.5, আর ড্রয়িং এ আসছে হচ্ছে 52.5। তো বুঝতেই পারতেছেন যে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে একদম টপ নচ স্কোর, টপ 10 এর ভেতর থাকা, টপ 6 এর ভেতর থাকা, টপ 5 এর কাছাকাছি থাকা যে একটা গল্পটা আছে সেটা কিন্তু উনি রচনা করেছেন ওনার অ্যাডমিশন টেস্টের জার্নি থ্রুতে। সো আপনারা তারই একটা জলজান্ত প্রুফ দেখতে পাইলেন, একই সাথে হচ্ছে স্নেহার এক্সপেরিয়েন্সটা আমরা জানবো স্টেপ বাই স্টেপ। অলরাইট, পাকাপোক্ত ভাবে যদি বলি, একজন স্টুডেন্ট যখন সার্চ করে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, দেন কিভাবে কানেক্টেড হয় যে আসলে কোনটা তার জন্য সুইটেবল, কোন কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া উচিত, কোন কোন ইউনিটকে টার্গেট করা উচিত, এটা আপনার ক্ষেত্রে কেমন ছিল? ভাইয়া আমি যদি বলি, আমি বললাম যে আমার অনেক আগের থেকেই চারুকলা নিয়ে পড়ার ইচ্ছা, যেহেতু আমি ফ্যামিলিতেও বলতাম যে আমি চারুকলা নিয়েই পড়বো। এখন আমার ইচ্ছা ছিল যে আমি ঢাকায় গিয়ে ওইখানে কোনো চারুকলা পড়ে এরকম কোনো ভাইয়াদের কাছ থেকে আর্ট শিখবো, আর হচ্ছে ইউনিটের জন্য আমি প্রিপারেশন নিবো, মানবিকে যেহেতু। তো আমার দাদা আমাকে বলে যে ঢাকায় যাওয়ার দরকার নেই, বাড়িতে থেকেই কোচিং কর, মাগুরাতেই কোচিং কর। আর আমাদের এখানে একজন টিচার আছে, উনিও খুলনা ইউনিভার্সিটি, উনি যখন খুলনা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, উনি যখন খুলনা ইউনিভার্সিটিতে মানে ওইখানে চারুকলার স্টুডেন্ট ছিল, তখন ইউনিভার্সিটির আন্ডারে ছিল না চারুকলাটা। তো ওনার কাছে আমি কিছুদিন প্রিপারেশন নিয়েছি, নেওয়ার পরে তারপর ইউটিউবে আমি খুঁজতাম, সার্চ করতাম যে কোথায় কিরকম আর্ট আসে। আর আমি অনেক আগে থেকে, যেহেতু আমার এটা স্বপ্ন, আমি ডিউনে সার্চ করতাম যে এখানে চারুকলায় কি ধরনের ড্রয়িং আসে এরকম। তো আমি জানতাম যে ফিগার ড্রয়িং আসে, আর এর মাঝে আমি আপনার চ্যানেলটা খুঁজে পাই, খুঁজে পাই আপনার একটা ভিডিও দেখি, এবং আপনার ইউটিউব মানে ফেসবুক গ্রুপে আমি জয়েন করি, ওইখানে আমি অনেকদিন থেকে জয়েন করা ছিলাম। এরপর দেখতাম সবাই আর্ট করতো, আমি ভাবছিলাম, মাঝে মধ্যে ভাবি যে আপনাকে মেসেজ দিব, তারপরে ভাবি কি না, এইচএসসি এক্সামটা হোক, তারপর 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 এরপরে এইচএসসি এক্সাম তো হয়, তারপর আপনার সাথে কানেক্ট হই, এরপরে জানি তো জানেনি। হ্যাঁ হ্যাঁ, তো সানা হচ্ছে আমাদের কাছে অ্যারাউন্ড 4 মান্থ, উনি আমাদের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিল, তাই না? উনি হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিল, আর উনি হচ্ছে অল ইউনিভার্সিটি প্র্যাকটিস সেশনটা জয়েন করে। তো ভেরি ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল। সো আমাদের টিম হচ্ছে ওনার সাথে কন্ট্যাক্ট করে, পরবর্তীতে আমরা কানেক্টেড হই। সো খুবই দারুণ একটা জার্নি ছিল আমাদের। আপনি মেবি সেপ্টেম্বর থেকে জয়েন করেছেন নাকি? হ্যাঁ, আমি প্রথম থেকেই। হ্যাঁ, সেপ্টেম্বর থেকে আমাদের ফার্স্ট ব্যাচ শুরু হয়। লাইক অ্যানাউন্সমেন্টের অনেক আগে থেকে আমরা শুরু করি, মানে ডিউ শুরু করানোর অনেক আগে থেকে আমরা শুরু করি, আমাদের অনেক কন্টিনিউয়াসলি প্রসেসের থ্রুতে যায়। তো বুঝতেই পারতেছেন যে আমাদের পরিধিটা আসলে কতটা ব্যাপ্তি, কতটা ডিপ। মূলত পড়ার টাইম টেবিলটা আসলে কেমন ছিল? অ্যাডমিশন টেস্টে অনেক স্টুডেন্ট থাকে, আপনি আমাদের সাথে কানেক্টেড হলেন, দেন আপনার কাছে এরকম মনে হয়নি যে অথেন্টিসিটি আছে কিনা, অনলাইনে প্র্যাকটিস করব, টাকা পয়সা নিয়ে পালাই যায় কিনা? অনেক ক্ষেত্রে তো এরকম হয় আর কি। সো সবার উদ্দেশ্যে বলে দেন যে আপনার, আচ্ছা আচ্ছা, তো
না আমি বেসিক্যালি এরকম কিছু ভাবিনি, কারণ আমি ওইখানে দেখছি অনেকে চান্স পাইছে বড় ভাইয়ারা। তারপর আপনি লাইভে আসছেন, লাইভে আসলে তো বোঝা যায়, মানুষ লাইভে তো আর হ্যাঁ হ্যাঁ ভুলক্রমে অন্য কেউ আসতে পারে না। এরকম এক্স্যাক্টলি দেখে আমি জয়েন হয়েছি। যেটা প্রকাশ করতে যাচ্ছি আপনাদের সবার উদ্দেশ্যে যে ওই সিনটা নাই, বর্তমান টাইম লাইন চেঞ্জ হয়ে গেছে। যে আপনি হচ্ছে জাস্ট কোনো কিছু করতে গেলেন, কেনাকাটা করতে অফলাইনে করতেছেন, গাইটেগুটা করতেছেন, আপনি হুম অনলাইনের থ্রুতে অনেক কম ইফোর্টে, কম কস্টে এবং সাফিসিয়েন্ট ওয়েতে প্র্যাকটিস করতে পারেন, যার প্রুফ তো সিক্স হুম। পজিশন। ড্রয়িং এর একটা প্যাটার্ন আছে। আপনি যখন আমাদের সাথে ইনভলভ হলেন তখন কি আপনি ড্রয়িং সম্পর্কে বেশি জানলেন নাকি তার আগে থেকেই জানতেন? আমাদের দর্শকের উদ্দেশ্যে শেয়ার করেন। আমি আগে থেকে জানতাম। আমি আগে থেকেই জানতাম যে ফিগার ড্রয়িং আসে এবং লাইনের থ্রুতে আসলে জিনিসটা করা লাগে। যেহেতু আমি বললাম যে আমি একজন স্যারের কাছে হচ্ছে মানে হুম প্র্যাকটিস করতাম। কিন্তু আসলে আমি যেমন আপনার কাছে শিখেছি যে মানে লাইনে একটা ২ পাশে ভ্যানিশিং পয়েন্ট থাকা লাগবে। এই জিনিসগুলো মানে ফার্স্ট এ আমি লাইন প্র্যাকটিস করতাম যেখানে ২ পাশে বিন্দু থাকতো। হুম কিন্তু আপনার কাছে প্র্যাকটিস করার পরে প্রচুর লাইন ড্রইং করেছি। মানে অনেক পেজ ফুরাইছে আমি লাইন ড্রইং করতে গিয়ে। এরকম ভাবে লাইন ড্রইং এর ওইগুলো শিখছি। এরপর আর পার্টস ড্রইং আসলে অনেকদিন একটা আর্টের জিনিসটা আমি বুঝলাম অনেকদিন একটা গ্যাপ থাকলে ভুল হুম হয়ে যায়। যার কারণে আমি এইচএসসি র কারণে আমি অনেকদিন প্র্যাকটিস করিনি। অনেকদিন স্যারের কাছেও যাইনি। বাসাতেও আমি প্র্যাকটিস করিনি। যার কারণে একটু মানে মনে হচ্ছিল ১ম দিকে হাত কাঁপতেছে এই হচ্ছে। মানে এরপর লাইক আস্তে আমি একটু আস্তে আমি একটু ছিল। এটাকে ক্ল্যারিফাই করি যে মূলত আপনি বলতে চাচ্ছেন যে আপনি যখন আমাদের কাছে আসেন তখন আপনি নিউব ছিলেন, নিউই ছিলেন এক হিসাবে। হুম, হুম। কারণ আপনি লাইক অনেকদিন আগে, 2 বছর হ্যাঁ, আগে হ্যাঁ, হ্যাঁ। প্র্যাকটিস করে ছেড়ে দিয়েছেন, সো ইউ ডোন্ট হ্যাভ হ্যাঁ। এনাফ মানে স্কিল আর কি, তাই না? ব্যাপারটা এরকম। হুম, হুম, হুম। ভেরি নাইস। দেন হোয়াট হ্যাপেন নেক্সট? এরপর এরপর তো হচ্ছে লাইন ড্রয়িং প্রচুর করি। এরপর আস্তে, আস্তে ফিগার পার্টস ড্রয়িং করি। এরপর আর আমি তো আগের থেকেই ফিগারটা পারি। তারপরেও আমি ফিগার পার্টস গুলো আগে আর্ট করতাম। যে ওইগুলো আগে আর্ট করি তারপর ফুল ফিগার করব। এরপর আস্তে, আস্তে ফুল ফিগার গুলো করতে থাকি। আপনিও আমাদেরকে অনলাইনে দেখাইছেন ওইগুলো উম ই করে মাপজোক আর্ট মেপে টিপে, হ্যাঁ। করতাম মানে মাপ নিয়ে হ্যাঁ, 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 ওইটা। এরপরে হচ্ছে আর আপনি এক্সাম দিতেন। আমি চেষ্টা করতাম যে গ্রুপের যে এক্সাম গুলো আছে সবগুলো অ্যাটেন্ড করার। আর তো অনলাইন ক্লাস গুলো তো আছে। আমাদের কাছ থেকে করা আপনার সব থেকে ভালো 5টা কোন বিষয় ছিল যেটা আপনার কাছে খুব মানে আপনার খুব ল্যাকিংস গুলাকে রিকভার করছে, বা আপনার কাছে মনে হয়েছে যে না আসলে এটা আমার খুব নিড ছিল, আমি এই বিষয়টা আগে জানতাম না, এমন কি ছিল 5টা বিষয়? আ একটা হচ্ছে যে আমি সবসময় ফিগারে হচ্ছে মাথা বড় করে ফেলতাম। হুম হুম। এই আচ্ছা জিনিসটা আচ্ছা। ঠিক হইছে। দ্বিতীয়ত বললাম যে লাইনের ওইটা হুম বিন্দু হুম। থাকতো, ওইটা ঠিক হইছে। আর হচ্ছে আর আর হচ্ছে যে আলো ছায়ার ব্যাপারটা। আমি করতাম কি মানে যেখানটা উঁচু ওইখানটা হচ্ছে ডার্ক করে ফেলতাম। আর যেইখানটা নিচু থাকে ওইখানটা লাইট করে ফেলতাম। এইগুলো ঠিক হুম হুম। হইছে। আর এছাড়াও মানে আর কি এইগুলোই। আচ্ছা আচ্ছা। তো বেসিক্যালি হচ্ছে কি যে আপনারা যারা স্নেহার ড্রয়িং দেখতে চান তারা আমাদের কমিউনিটিতে অ্যাড হয়ে যান, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো একই সাথে হচ্ছে বুঝতে পারছেন যে যেহেতু 6 প্লেস করেছেন উনি, আর ড্রয়িং এর স্কোর অ্যারাউন্ড 52.5, সো যথেষ্ট ভালো মানের ড্রয়িং, স্ট্যান্ডার্ড ড্রয়িং। ঢাকা ইউনিভার্সিটির যেহেতু টিচাররা এটাকে মানে কারেকশন করেছেন, সো ওনার পজিশনে আপনারা বুঝতে পারছেন। বাট ফার্দার হচ্ছে আমি যেটা বলতে চাইতেছি যে একটা প্রপার ড্রয়িং করার জন্য আপনার একটা দীর্ঘ প্র্যাকটিসের প্রয়োজন। সো এই জন্য যারা মোটামুটি অলরেডি এইচএসসি স্টুডেন্ট আছেন আজকে আমাদের দেখতেছেন, তারা অবশ্যই অবশ্যই আর্লি থেকে প্র্যাকটিস শুরু করবেন। যাদের এইচএসসি এক্সাম শেষ হয়ে যাবে, যদি আপনাদের চারুকলায় পড়ার ইচ্ছা থাকে বা আপনি চারুকলাটাকে ভালোবাসেন, পছন্দ করেন, তখন থেকে শুরু করাটা সব থেকে বেশি বেটার। এতে করে আপনাদের দুইটা জিনিস হবে যে একটা হচ্ছে আপনারা আপনাদের টোটাল প্র্যাকটিসটাকে কভার আপ করতে পারবেন ইন টাইম, আর আপনাদের একটা টার্গেট ফিক্সড হয়ে যাবে। দেন খুব ইজিয়েস্ট ওয়েতে আপনারা চান্স পেতে পারেন। সো মূলত অ্যাডমিশন টেস্টে আসলে সবার একটা টাইমলাইন থাকে বা সবার একটা রুটিন থাকে যে সে এইভাবে পড়তে চায়, এইভাবে পড়তে চায়। তো আমরা জানতে চাইতেছি যে আপনি ক্ষয় ইউনিটের পাশাপাশি যখন চারুকলার প্রস্তুতি নিচ্ছেন তখন আপনার প্রতিদিনের রুটিন কি ছিল? হোয়াট ইজ ইউর টিপিক্যাল ডে রুটিন, যে ড্রয়িং এমসিকে আপনি কিভাবে ম্যানেজ করে পড়তেছেন, শেয়ার করেন প্লিজ। আমি ড্রয়িং এর কথা যদি ফার্স্টে বলি, আমার মানে যখন থেকে আমি ফিগার ড্রয়িং করি, এরপর আমার একটা টার্গেট ছিল যে আমি প্রতিদিন ২ টা করে ফিগার ড্রয়িং করবই। সকালে একটা, রাত্রে একটা বা রাত্রে বা সন্ধ্যার দিকে একটা আর ড্রয়িং করে তারপর পড়তে বসবো। এরকম আচ্ছা একটা আচ্ছা। ছিল। প্রতিদিন আমি ট্রাই করতাম যে ২ টা আর্ট করবই। আর যেদিন, যেদিন আপনার হচ্ছে এক্সাম দিতেন গ্রুপে ওইদিন তো ৩ টাও হয়ে যেত মাঝে মধ্যে। হুম হুম। এরকম। আর আর আমি যদি এমসিকিউর কথা বলি, আমি ড্রয়িং তো করেইছি। তার থেকেও আমি এমসিকিউ
উপরে গুরুত্ব আরো বেশি দিয়েছিলাম, যে কারণ এইবার হচ্ছে সাম্প্রতিক থেকে বিভিন্ন কোশ্চেন আসবে। হ্যাঁ হ্যাঁ আর প্রশ্ন অ্যানালাইসিস করে আমি যেটা বুঝছিলাম যে বিগত বছরে যেগুলো, যে সাম্প্রতিক যে সময় যেগুলো ঘটে ওইগুলো থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। হ্যাঁ হ্যাঁ আর এই বছর ধরুন বাংলাদেশে যা হয়েছে তার থেকে তো প্রশ্ন আসবেই। হুম। এই জন্য আমি ওইগুলো থেকেও পড়তাম বিভিন্ন ধরনের। আমার কোশ্চেন কিছু মনে আসলে আপনার কাছে শুনতাম, নয়তো আছে গুগলে সার্চ হ্যাঁ দিতাম। হ্যাঁ, আপনি তো প্রায় আর আমাকে নক হচ্ছে দিয়ে শুনতেন, আমার তো এখনো মনে আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে আপনার থেকে যে 1000 এমসিকিউ নিয়েছিলাম আমি, ওইগুলো অনেক কাজ করছে অনেক, হুম, মানে আর তাছাড়াও বড় কথা যে এই টাইমে অ্যাডমিশন শুধু যে চারুকলা তা না, সব ক্ষেত্রে একটা নোট থাকা প্রয়োজন। জি জি। যেটা আমি এই পরীক্ষার হিসেবে বুঝছি। আমার একটা খাতা আছে যেটায় আমি, মানে অনেক পৃষ্ঠা আমার নোট আছে, যে কিভাবে কি করা লাগবে, কোথা থেকে প্রশ্ন আসতে পারে, যে টপিক গুলো, তারপর সাম্প্রতিক থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্স ওইখান থেকেও আমি বিভিন্ন কিছু করে রাখছি। আপনি কিভাবে কোশ্চেন অ্যানালাইসিস আর করতেন? আর মানে আমি তো বিগত বছরের মানে সব ইউনিভার্সিটি যে এখানে চারুকলা আছে, যেইগুলোতে 8টা ইউনিভার্সিটি, সব তো আমি পড়ে ফেলছি 1-2 বার করে, সব এমসিকিউ আমার হ্যাঁ পড়া হ্যাঁ হ্যাঁ। হয়ে গেছে প্রশ্ন ব্যাংক থেকে। এরপর আমি ঢাকা ইউনিভার্সিটির যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে ওইগুলোই আমি পড়তাম। ওইগুলো পড়ছি এবং পড়ার পরে হচ্ছে দেখছি যে এই টাইমে, যেহেতু এই টাইমে এই ঘটনা ঘটছে, তাইলে হুম, ওই কোশ্চেন আসছে। আচ্ছা আচ্ছা। তাহলে এই বছর কোচিং এর থেকে যে বাংলা, ইংলিশ আর সাধারণ যে দিকেগুলো হুম হুম। পড়াতো ওগুলো আমি মেনলি টার্গেট ছিল চারুকলার, ওইগুলোই পড়তাম। আর সাম্প্রতিকের জন্য তো আছে। কিন্তু আপনাদের ফ্রি অ্যাডভাইস দিচ্ছে যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন, তারা অবশ্যই অবশ্যই চটঝট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর কমেন্টস বক্সে জানিয়ে দিন সানাহা ম্যাডামের স্ট্র্যাটেজিটা কেমন লাগলো। তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে দারুণ একটা ইন্সপায়ারেশন পাবেন। কারণ এর থেকে দামি আর সহজ জায়গা কিন্তু পৃথিবীতে আর কোথাও হইতে পারে না। পরবর্তীতে কিন্তু সানা ম্যাডাম আপনাদের বলবে না কিন্তু এমনি যে কোথায় থেকে উনি পড়ছেন। তো এটা বেশ ভালো একটা ব্যাপার। অনেকের প্রশ্ন থাকে যে এই যে আমরা 1000 এমসিকিউটা দিই, এখান থেকে কেমন কমন আসে? আপনার ক্ষেত্রে কতগুলো কমন আসছে? অনেকই কমন আসছে। আর আমি বললাম না আমার নোট করা ছিল। আমি নোট হুম করার হুম পরে, নোট করা তো আগেই হয়ে গেছে। তারপর হুম আপনার থেকে আমি যখন 1000 এমসিকিউটা নেই, তখন আমি দেখি কি ওইরকম টপিকেরই সব আরো বিভিন্ন কোশ্চেন আছে, যেগুলো আমি পড়েছিলাম। ওইখান থেকে অনেক কিছু কমন আসছে। প্রায় আ কত পার্সেন্ট? 7-8টা মতন তো কমন আসছেই। এখন বাংলা ইংলিশের থেকেও আসছে অনেক কিছুই। এছাড়াও হচ্ছে এবার বললাম যে সাম্প্রতিক থেকে, হ্যাঁ হ্যাঁ যেমন হ্যাঁ। হচ্ছে আ এবার হচ্ছে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি করা হইছে। ওইখান হুম হুম। থেকে একটা কোয়েশ্চেন আসছে। আমি আগের দিনই আমি এক্সাম দেওয়ার আগের দিনই আমি ওইটা পড়ে গেছি, যে দাগাই দিছিলাম, মনে যেহেতু আছে? উনাকে হ্যাঁ হ্যাঁ। জাতীয় কবি করা কারেন্ট জাতীয় অ্যাফেয়ার্স থেকে কবি দাগাই করা দিছিলাম। হইছে, এখান থেকে হ্যাঁ, কোশ্চেন আসতে পারে। আমি ওইটা পড়ে গেছি যে আসতে পারে, সেহেতু আমি এটা পড়ে যাই। ওইটা আমি কালেক্ট করে নিয়েছিলাম। আমি হ্যাঁ ঢাকাতে হ্যাঁ। যেদিন যাই, আমি 2 তারিখে ঢাকায় যাই, ওই দিনই আমি কালেক্ট করে হুম নিয়ে যাই। হুম আমি ওইটা পড়তে যাই। আমি ওইখানেই দেখি যে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি করা হবে, সেটা আমি ভাবছি যে এটা থেকে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ আমি হ্যাঁ। ওইভাবে পড়ে গিয়েছিলাম ওনার বিষয় সম্পর্কে। আমি লিখে দিছিলাম তাই না? 1000 ছিল মনে হয় ডাইরেক্ট লেখা যে এস এম সুলতান হ্যাঁ, রিলেটেড হ্যাঁ, এই এটা টপিকটা। ছিল। হ্যাঁ হ্যাঁ কত হ্যাঁ। বছর হয় এটা ছিল। এটা আমি লাস্ট ইয়েতে করছি। তারপর আমি আরেকটা কোশ্চেন আউট করে দিই, সামনেবার কিন্তু কামরুল হাসান রিলেটেড একটা কোশ্চেন আসতে পারে ওনার ইয়ে রিলেটেড। যাক, সমস্যা নাই, যারা পড়বে তারা জানে। তো মূলত ঘটনাটা হচ্ছে যে হ্যাঁ। এমসিকিউ আপনার শর্ট নোট টেকিং টেন্ডেন্সি বা এই যে প্রসেসটা সেটা খুব ভালো লাগছে। আমরা সবার আগে যখন ইন্ট্রোডাকশন একটা ক্লাস রাখি প্রত্যেকটা ইউনিভার্সিটি আগে, তাদের আমি কিন্তু বলে দেই এরকম কিছু বেসিক ব্যাপার যে এই প্রসেসটা কিভাবে কাজ করে। তো স্নেহার একটা বিষয়টা খেয়াল করেন যে স্নেহা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেছেন। অ্যাজ এ মেধাবী স্টুডেন্ট হিসেবে উনি কিন্তু সেগুলো ফলো করেছেন। সো আপনারা যারা আছেন যে জাস্ট শর্টকাট খুঁজেন বা একটা জিনিস পাইলেই হয়েছে আরে হয়ে যাবে, তারপরেও হচ্ছে আপনারা গুরুত্ব দেন না। না, না। প্রতিনিয়ত ফেসবুক গ্রুপ এটা সেটা হাবি জাবি দিয়ে নিজেদের সময়টাকে নষ্ট করেন। তো তারপরেও হচ্ছে তারা কিভাবে আশা করেন যে আপনি হচ্ছে একটা ইউনিভার্সিটিতে চান্স পাবেন, তাই না? তো স্নেহা যতই শিখুক, হ্যাঁ। আগে আর্লি যতই শিখুক, ওনার কিন্তু তারপরও ফাইনালি কিন্তু একটা প্রিপারেশন প্রয়োজন হয়েছে, একটা গাইডলাইন প্রয়োজন হুম, হুম। হয়েছে। উনি কিন্তু প্রতিনিয়ত আমাকে নক দিত, নক দিয়ে দিয়ে আমাকে আস্ক করছে ভাই এটা কিভাবে হয়েছে, ওইটা কিভাবে হয়েছে। এক্সাম দিছে, 15টা এক্সাম দিছে। সো আমরা স্কালচারাল বিষয় নিয়েও প্র্যাকটিস করেছি, এক্সাম দিয়েছি, সবকিছু করেছি। আমরা কোনো কিছুতে কমতি রাখার চেষ্টা করিনি। আমাদের আরো অনেক স্টুডেন্ট টিকতো এবার, আরো 5-7 জন টিকতো। আমাদের এবার টার্গেটই ছিল 20 জনের মতো। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে যারা টিকেনি তারা ড্রয়িং ভালো করেছে কিন্তু তারা স্কোরটা একটু কম পেয়েছে। এর পেছনে কারণটা আসলে এক্সাম হলের পারফরমেন্সটা খুব জরুরি। সো স্নেহার একটা বিষয় সম্পর্কে আমরা জানলাম।
আমরা ওভারঅল ব্যাপারগুলো বুঝলাম। এবার আমরা চলুন জেনে আসি যে এক্সাম হলের ডেতে আপনি কিভাবে টাইমটাকে ম্যানেজ করলেন, আমাদের সাথে শেয়ার করেন। টোটাল 1.5 ঘন্টা। 1 ঘন্টা 45 মিনিটের কাহিনী বলতে পারি। আমার তো মানে চারুকলা পড়ার স্বপ্নই শেষ হয়ে যাচ্ছিল এরকম। কিরকম? কাহিনী হয় কি, যখন ওএমআরটা দেয়, মানে আপনি আমাদেরকে বারবার বলতেন যে পরীক্ষার হলে কিন্তু হাত ঘামায়, এবং আমাদের কোচিং থেকেও বলতো যে ডিউতে যখন আপনারা এক্সাম দিবেন তার আগে আপনারা বিউপিতে এক্সাম দেন, যাতে ভয়টা আপনাদের কেটে যায়। আমি বিউপিতে অব্দি এক্সাম দিয়েছি যাতে আমার চারুকলাতে ভয় না লাগে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা দিতে গিয়েছি, ঠিক আছে, কোনো ভয় নেই। এরপর রুমে বসে, ওইখানে বসে আর আমি শুধু মানে ভগবানকে বলছি আমার যেন সামনে সিট পড়ে। আর আপনি বলতেন যে আশেপাশে তাকানো যাবে না। আমি ভগবানকে শুধু বলতাম যে আমার যেন সামনে সিট পড়ে। সামনে সিট পড়লে আমি আশেপাশে তাকাবো না, সামনেও তাকাবো না। এবং আমি হলে গিয়ে দেখি একদম সামনেই সিট। হাত ঘামাতে থাকে। আমার এমনিতেও শীতে খুব হাত ঘামায়, আর ওই দিন আরো মানে টেনশনে হাত ঘামাতে থাকে। এরপর প্রথমে স্যাররা বলে যে ওয়েমারে কিন্তু ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু আর হচ্ছে ওয়েমার দেওয়া হবে না। এরপর ঠিক আছে, আর আমি কোনোদিন ওয়েমার দাগানোতে ভুল করি না। এই দিন হয় কি, রোলে আমি ভুল করে ফেলি। ভুল করে ফেলি। এরপর এরপর আমি সাথে সাথে স্যারকে বলি যে স্যার এরকম ভুল হয়ে গেছে। উনি বলে কি যা ভুল করে ফেলছেন। তারপর উনি আরেকজন স্যারকে বলে যে স্যার ওকে একটা ওয়েমার দেন, ওইটা ভুল হয়ে গেছে। তারপর উনি দেয়। হাত আরো কাঁপতেছে, মানে হাত আমি পুরো কাঁপতেছি এমন টাইমে। স্যার আমাকে এসে বলে, হ্যাঁ স্যার আমাকে এসে বলে কি যে ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয় নেই, ভয় নেই। এরপর আমি আমার নিজের নাম বানান সব মানে আমি দেখে দেখে লিখতেছি অ্যাডমিট কার্ড থেকে যে ভুল এতটা না, নার্ভাস আর হয়ে ভুল গেছেন করা যাবে না, এবার ভুল আপনি, হলে। জাস্ট এতটা নার্ভাস হয়ে হ্যাঁ গেছেন, জাস্ট থিংক অ্যাবাউট ইট, দ্য সিচুয়েশন কতটা হাই হ্যাঁ। টেম্পার ছিল। হ্যাঁ, দেন এরপর এরপর তো যখন আমি মানে টাইমটা শুরু হয় কোশ্চেনের, আমি দাগাচ্ছি। প্রথমেই আমার কোশ্চেনটা প্রথমেই ছিল যে টেরাকোটা অর্থ কি। ওইখানে অপশন ছিল পোড়ামাটির ফলক, পোড়ামাটি, এরকম। আমি আর আমার যে নোটটা বললাম ওইখানে ফার্স্ট লিখাই টেরাকোটার অর্থ পোড়ামাটির ফলক, কিন্তু আমি ওইখানে ফলক আমার না ফলক চিত্র? ভয়তেই দাঁড়ান, ফলক না ফলক চিত্র, কোনটা দিছেন? হ্যাঁ এরকম ফলক চিত্র পোড়ামাটির দিছেন? ফলকই দিছি, দাগাই যে যা হওয়ার হবে। আর আমার হাত মানে প্রচুর কাঁপতেছে। এরপর আমি দেখি মানে আস্তে আস্তে পারতেছি এমসিকিউ, হাত আমার কাঁপতেছে। তখন আমি মনে মনে ভাবতেছি যে স্নেহা, এরকম হাত কাঁপলে কিন্তু ড্রয়িং করতে পারবি না। এরকম হচ্ছে হাত কাঁপলে ড্রয়িং করলে স্যাররা কিন্তু বুঝে যাবে যে হাত কাঁপা, এর মানে হাতে জোর নেই আর্টের। এরপর আমি যখন আস্তে আস্তে যখন আমি এমসিকিউ পারা শুরু করলাম, মানে ভালো লাগতেছে যে আমি পড়ে আসছি, এইভাবেই কোশ্চেন আসছে। এরপর ঠিক আছে, এরপর আস্তে আস্তে শান্ত হই। এরপর আমার প্রায় আহ 20 মিনিটের ভিতরে আমার শেষ, 15 মিনিটের ভিতরে যা পারি শেষ, আর কিছু কিছু আছে। হ্যাঁ পরে আমি বললাম না আমার মনে হচ্ছে আমি প্রশ্ন দাগাইছি 31টা। 31টা প্রথমে 15 মিনিটের ভিতর আমি 26টা দাগাই ফেলছি। 26টা দাগাই ফেলছি। কোশ্চেনে দাগাইছেন এই যে মিথটা আছে যে কোশ্চেনে দাগানো যায় না, এরকম কি ব্যাপারটা আসলে? মানে আমি তো দাগাইনি, আমি আসলে গুনছিলাম। আমি যখন মার্ক করছি পরে আমি ওটা গুনছিলাম যে মানে আপনি কি লাইক এরকম, এরপরে এই যে মনে করেন আপনার যেরকম প্রশ্ন আছে, সো আপনি কি প্রশ্নের উপরে কি এরকম নরমাল দাগাইছেন এরকম কিছু? না না না, আমি দাগাইনি, না দাগাইনি। তাহলে আপনি প্রশ্ন, এটা তাহলে সত্যি কথা যে প্রশ্নের উপর আর কি লেখা যায় না বা এই রিলেটেড কিছু, মানে এরকম নরমালি কি আপনি দাগাইছেন? কিছু আসলে মানে কিছু ছিল না। আমি যখন মানে কোশ্চেনটা আঁকাইছিলাম ওএমআরে, ওইটাই আমি গুনছিলাম যে আমি কয়টা আঁকাইছি এরকম। আচ্ছা 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 আচ্ছা। হিসাব রাখার জন্য। এরপর এরপর হচ্ছে লাস্টের দিকে যায় আমি কিছু কোশ্চেন একটু মানে কনফিউজ ছিলাম, ওইগুলো পরে যে প্রশ্ন আমি 2-1 দিন পরে আমার দাদা আমাকে বলে কি প্রশ্ন একদম মিলাবি না। তারপরেও একটু মানে মনে হয়, তারপর আমি বাড়ি আসি, বাড়ি এসে প্রশ্ন মিলাই এবং দেখি কি আমি যদি ওই টাইমে যদি ওই কোশ্চেন গুলো দাগায় না আসতাম তাহলে ভুল করতাম। ওইগুলো আমার হয়েছে। এরপর হ্যাঁ ওই টাইমটা গেল কোশ্চেনের। আর ওইখানে স্যারও বলছিল যে যাদের কারোর যদি মানে ড্রয়িং মানে এমসিকিউ হয়ে যায় তাকে হচ্ছে দিয়ে দেবে কোশ্চেন, মানে ড্রয়িং এর কোশ্চেন দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। এরপর ঠিকই ওই ছবিটা, এরপর আমার মাথায় আসে আপনি 2-3টা আমাদের হচ্ছে শাড়ি পরা মহিলাদের ছবি আর্ট করাইছিলেন। হ্যাঁ ওইখানে তো শাড়ির ভাঁজ ছিল, ওইগুলো আমাদের ডেভিড করাইছিলেন আপনি আমাদেরকে। হ্যাঁ ডেভিড করাইছিলেন, ওই রকম টাইপেরই ড্রয়িং তো ছিল আমাদের। আমার খুব ভালো লাগে যে
মনে হচ্ছে কি আমি পাইরে গেছি এরকম। আমি তো পরীক্ষা দিয়ে এসে আপনাকে মেসেজ দিছিলাম ভাইয়া, আমি সিরিয়াসলি আমি পরীক্ষা হলে বসে বসে আপনাকে থ্যাঙ্কস দিচ্ছি যে ভাইয়া যেহেতু আমাদের এগুলো করাইছে আমার কাছে সহজই মনে হচ্ছে। এরপর হ্যাঁ টেকনিক্যাল ব্যাপার সেমটা থাকে আর কি। করে দিয়ে আসছি। ভেরি নাইস। তো আপনি টোটাল হ্যাঁ টোটাল তো- কোশ্চেন দাগাইছেন 31টা, তার ভিতরে আপনার হয়েছে কয়টা? হ্যাঁ হ্যাঁ 31টা কোশ্চেন দাগাইছিলাম। 31 আপনার হয়েছে কয়টা? আপনার হচ্ছে এটা নাই আমার কাছে। কোশ্চেন হয়েছে হচ্ছে 25টা। 25টা হয়েছে অ্যান্সার, আর তার ভিতরে নেগেটিভ মার্কিং করে আপনার 22.5 আসে। 23 পয়েন্ট। সরি 23.5 এক্স্যাক্টলি। ড্রয়িং এ কত সময় ব্যয় করেন? 60 মিনিট না 70 মিনিট? যেহেতু আমার আসলে ভাই আমি বাড়ি থেকে প্র্যাকটিস করছি, আমি সবসময় 55 মিনিটের ভিতরে হচ্ছে মানে ড্রয়িং শেষ করার ট্রাই করতাম। আচ্ছা আচ্ছা। আর ওইখানে আমি আসছি, আমার মানে হয়ে গেছিল, তারপরেও লাস্টের 10 মিনিট মতো আমার বাকি ছিল। ওই টাইমটাতে আমি ছোটখাটো মনে করতেছিলাম যদি কোথাও কোনো কিছু ডিটেলস করা লাগে আমার প্রয়োজন মনে হচ্ছিল, ওইগুলো করছি ওই 10 মিনিটে, বসে আসছিলাম না। ভেরি নাইস। আর স্যাররাও স্যাররাও মানে সবারই দেখে আর আমার সামনে পড়ছে, ওনারা বলতেছিল যে অনেক সুন্দর হয়েছে এরকম। তা আপনি হচ্ছে মানে কিভাবে আগালেন টোটাল ড্রয়িংটা? নতুন জিনিস যখন দেখলেন, অনেক স্টুডেন্টদের দেখলাম আমাদের কাছে শিখছে, বাট নতুন জিনিসটা দেখে একটু ঘাবড়ে গেছে। আপনার ক্ষেত্রে কি এরকম কিছু ছিল? না আমি বললাম না, আমার কাছে ও মনে হয়েছে তো আমার মানে পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার মতো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ড্রয়িংও এর কমন আগে পেয়ে গেছেন। আজ করে গেছি। হ্যাঁ ওইটাই আমার মনে হচ্ছে আমি কমন পেয়ে গেছি আচ্ছা, এরকম। এটা সব আমার কোনো কনফিডেন্সিয়াল আমি ব্যাপার। ভয় পাইনি। পরীক্ষার আগের দিন হ্যাঁ আবার অনেকের একটা দেখছি অনেক কনফিউশন ছিল যে সিট প্ল্যানিং নিয়ে। আপনার কি এরকম কোনো ঝামেলা ছিল? না এরকম কিছু ছিল না, আমি হচ্ছে আপনাকেও নক দিছিলাম বাট আপনি হয়তো বিজি ছিলেন, হয়তো দেখেননি। আমি কোচিং এ যে ভাইদের কাছে মানে পড়তাম, ওনাও ঢাকা ইউনিভার্সিটি, আমি ওনাকে নক দিছিলাম যে ভাই মানে আমার হলো পড়ছিল কলা ভবনে, ওখানে ফার্স্ট ফ্লোরে পড়ছিল, ওনাকে নক দিছি তো উনি চারুকলায় বলে যে পড়ছেন, হ্যাঁ এটা হ্যাঁ। কলা ভবন অপরাজেয় হ্যাঁ অপরাজেয় বাংলার পিছনে বিল্ডিংটা, ওইখানে গেছি। আর ওইখানে গিয়ে ফার্স্টে হচ্ছে, আর আমার এক ফ্রেন্ড ছিল যারও আমার আর ওর তার কারণে আর ভয় করেনি, একদম গিয়ে হচ্ছে রুমটা পেয়ে গেছে। আর ওইখানে মানুষ থাকে বলে দেওয়ার মতো, ওনারা ভলেন্টিয়ার বললে থাকে তাই ওনারা না? জিজ্ঞাসা করলে বলে জি দেয়। জি, ভলেন্টিয়ার থাকে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ দেখেন, থাকলে আমি বলে দেয়। হ্যাঁ আমি আপনাদের এখন 5টা বিষয় নিয়ে কথাবার্তা বলবো, যারা 25-26 সেশনে বা 26-27 সেশনে আসবেন। তো আমরা হচ্ছে এবার টোটাল 250 প্লাস ভিডিওস আপলোড করেছি, যারা 24-25 সেশনে ওভারঅল চারুকলা এক্সাম দেয়। আর এখান থেকে অ্যারাউন্ড 12 জন টিকছে, মানে আমাদের ওভারঅল রেশিও হচ্ছে 120টা সিটসে 10%। ঠিক আছে, মানে 120-এ হ্যাঁ 10 ভাগ করলে আমরা 12 জন পাই, 10 গুণ করলে তো মোটামুটি 10% আমরা বলতে পারি। তো এইখানে যে বিষয়টা হচ্ছে যে কেন আপনারা অনেক বেশি পরিমাণে এই বিষয়টা নিয়ে প্যাচে থাকেন, যে প্রথম বিষয়টা আপনারা হচ্ছে কোথায় সিট প্ল্যানিং হচ্ছে, কিভাবে হবে, এটা ওটা ঘাটাঘাটি হাবিজাবি, প্রথম ব্যাপার এটা। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে আপনারা অনেক অবসেস থাকেন যে পরীক্ষার হলে কি নিয়ে যাওয়া যাবে কি নিয়ে যাওয়া যাবে না। থার্ড ব্যাপারটা যে আপনারা লাইক পরীক্ষা হবে, পরীক্ষার যে নাম্বার বন্টন আছে এটা সেটা অনেক জটিলতা থাকেন। ফোর্থ ব্যাপারটা যে পরীক্ষার যে এক্সাক্ট প্রসেসটা আছে এটা নিয়ে আপনারা বেশি পরিমাণে সচেতন না। ফিফথ নাম্বার ব্যাপারটা যে ড্রয়িং করার যে প্রসেস বা প্রসিডিউর আছে এটা নিয়ে অনেক বেশি কনফিউজ থাকেন। তো যদি আপনারা চারুকলায় পরীক্ষা দিতে চান তাহলে তো অবশ্যই আপনাকে একটা প্রপার প্রসেসের থ্রুতে যেতে হবে, প্রিপারেশনের থ্রুতে যেতে হবে। তা না হলে তো আপনি কখনোই ভালো করতে পারবেন না। এখন আপনি যদি মনে মনে চিন্তা করেন যে আপনি সব নিজের থেকেই করতে চান, এর কাছে শুনবেন ওর কাছে শুনবেন, এতে করে যেটা হবে আপনার সময় নষ্ট হবে। আপনার একটা ফিক্স গাইডলাইন প্রয়োজন। স্নেহা B1 থেকে শুরু করছে, মানে বুঝতেছেন যে প্রায় 4 থেকে 4.5 মাস উনি প্রিপারেশন নিয়ে 6 প্লেস করছে। তো এটা কিন্তু চারটিখানি ব্যাপার না, উনার প্রত্যেকটা গাইডলাইন ফলো করছে সেভাবে। এবং উনি বলতেছে যে দেখেন স্যাররা ওনার দিকে তাকায় বলছে খুব সুন্দর রেখেছো। উনি পরীক্ষার হল থেকে বের হয়ে মোটামুটি থ্যাঙ্কস জানাচ্ছে, হ্যান ত্যান কত বিষয়। তো এইটা কখন হয়? এটা তখন হয় যখন হচ্ছে একজন স্টুডেন্ট খুব বেশি পরিমাণে হার্ডকোর মন থেকে চারুকলার প্রতি ডেডিকেটেড থাকে। তো আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন এটা আপনারা করতে পারেন, আপনাদের এইভাবে এগোতে হবে। আদারওয়াইজ দিস ইজ ভেরি ক্রিটিক্যাল পার্ট ফর ইউ টু গেট আ চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি। নেভার বি পসিবল, এটা হয় না আসলে। তো এটা অনেকের কোয়েশ্চেন যে আপনি হয়তো আগে কখনো ড্রয়িং করেননি বা করতেছেন বা করেছেন এরকম। দেখেন স্নেহাই হচ্ছে 2 বছর আগে ড্রয়িং করা ছেড়ে দিছে, তারপর 2 বছর সে করেনি, তারপর সে আবার জিরো থেকেই শুরু করে।
দেন তারপর তো সে চান্স পায়। তো মূলত যে গ্রুমিংটা হচ্ছে, প্র্যাকটিসটা হচ্ছে, সেটা তো আপনি যখন আমাদের সাথে আসতেছেন, কানেক্ট হচ্ছেন তখন থেকে, তাই না? এখানে যারা আমাদের সাথে কানেক্টেড আছে তারা কম বেশি অনেক ভালো করেছে, হয়তোবা অনেক স্টুডেন্ট হয়তোবা চান্স পায়নি, তার মানে এইটা না যে আমাদের বাজে অবস্থা বা আমরা খারাপ করছি। পরীক্ষার হলের পারফরমেন্সটা অনেক বেশি ম্যাটার করে, উনি নিজেই তার প্রমাণ। বিউপিতে এক্সাম দিছে জাস্ট টেস্ট করার জন্য যে উনি এমসিকিউ ড্রয়িং ভালো করতে পারে কিনা। এমন তো হতে পারতো যে স্নেহা চান্স পায়নি, পেয়েছে মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু এমনও তো হতে পারতো উনার হয়তো বা কোনো মিস্টেক্স এর কারণে। তো এটার কারণ কি, উনি আমাদের ব্লেম করবে যে ভাই হচ্ছে কি পড়াইলো, চান্স পাইলাম না, টাকা পয়সা হুদাই খরচ করলাম অনলাইনে বসে, অফলাইনে হয়তো বা অনেক বেশি পরিমাণে এফোর্ট দিলে ঢাকায় বসে করলে হয়তো অনেক ভালো করতে পারতাম। ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না। প্রতিটা জায়গায় সবকিছু ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনার উপরে। এক্স্যাক্টলি, প্রতিটা জায়গায় সম্পূর্ণ ডিপেন্ড করছে যে আপনার উপর, আপনি বিষয়টাকে কতটুকু কার্যকরী ওয়েতে নিচ্ছেন। আদারওয়াইজ কোনো কিছুই সম্ভব হয় না। এই জন্য যারা অনেক বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়ায় টাইম ওয়েস্ট করেন, এদিক ওদিকে আনাচে কানাচে ঘুরপাক খাইতে থাকেন বিভিন্ন গ্রুপে, এগুলো অ্যাভয়েড করেন, নিজের প্র্যাকটিসে ফোকাস করেন আর নিজের পড়াশোনায় ফোকাস করেন, দেখবেন ঠিকই চান্স পেয়ে যাচ্ছেন। তো এবার আমরা জানবো যে আপনার টোটাল এক্সপেন্সেস কত ছিল অ্যাডমিশন টেস্টে, ঢাকা ইউনিভার্সিটি পড়ার পরীক্ষা দেওয়ার পর্যন্ত। শেয়ার করেন আমাদের সাথে টোটাল অ্যাডমিশনে ফর্ম ফিল আপের খরচ, টিচিং মানে টিউশন ফিস আর টুকটাক যে খরচ আছে সব মিলায় আমরা একটা সাম আপ করতে পারি যদি আপনি বলেন। ওভারঅল মানে আমি আমার কোচিং আর আপনার এই থেকে আমার প্রায় 20,000 মতো। 20,000 20,000 তাই তো? তাহলে আমরা লিখলাম না এক্সট্রা করে, 20,000 আপনি টোটাল খরচ করেছেন। এর ভেতরে আপনার ফর্ম ফিল আপ মোট কতগুলো ইউনিভার্সিটি এক্সাম দেন 20,000 এ? আমি তো এই যে ঢাকা ইউনিভার্সিটি বিউপি করছি, একটা বিউপির একটা ইউনিটে করছিলাম, আর ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথের 2টা করছি, এই আর হলো করি নাই। আচ্ছা, তা আপনি যদি চান্স না পাইতেন তখন কি করতেন? খুবই আনসার্টেন কোশ্চেন আমি জানি। তখন জগন্নাথ। আচ্ছা আচ্ছা, তখন জগন্নাথের প্রিপারেশন তো আমি নিচ্ছিলাম। হ্যাঁ জগন্নাথের। আর মানে ভাইয়া আমি মানে পরীক্ষা দিয়ে আমার বুঝছি যে আপনার কাছে যে ড্রয়িং গুলো আমি করতাম ওইখান থেকে মানে ওই ড্রয়িং এর থেকে আমার মনে হচ্ছে যে আমি পরীক্ষার ড্রয়িংটা আমার অনেক ভালো হয়েছিল, এবং লাস্টের দিকেও আমি কয়েকটা ড্রয়িং এ অনেক ভালো মার্ক পাইছি আপনার কাছে, যে আমার একটা কনফিডেন্স ছিল। বাট এমসিকিউটা একটা মানে কি হয়েছে যার কারণে এবার কোশ্চেন ইজি হয়েছে, অনেকে বলতেছে অনেকের এত কোশ্চেন, আমি বিভিন্ন গ্রুপ আছে তো গ্রুপে আমি অ্যাড ছিলাম, ওরা পোস্ট করতেছে যে আমার এতগুলো হয়েছে অতগুলো হয়েছে, ওইটা দেখে আমি কনফিউজ, ড্রয়িং টিউতে যদি আমি ভালো মার্ক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, খুবই 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 মানে একটা ক্রুশিয়াল জায়গা, বাট ওভারঅল মিলে আপনি বেশ ভালো করেছেন, চেষ্টা করেছেন সবকিছু মিলে। তবে আপনার দাদা একটা খুব ভালো কথা বলেছে যে পরীক্ষার দিয়ে কোশ্চেন সলভ করাটা উচিত না, যা হয়েছে হয়ে গেছে। তো আমি একটা জিনিস এবার খেয়াল করলাম যে আপনাদের ভেতরে অনেক কিউরিয়াসিটি ছিল, মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে জানতে চায় যে কবে রেজাল্ট দিবে। আমি কয়েক দফা লাইভেও যাই, দেন বলার চেষ্টা করি, বাট রাইট নাও সবাই বুঝতেই পারছেন যে আসলে গল্পটা কি। তো ওই যে 4 তারিখে এক্সাম হয়, 4 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আপনারা যে টাইমটা নষ্ট করেন 16 দিন, এটার ফল হচ্ছে আপনারা জগন্নাথ ইউনিভার্সিটি এক্সামের পর পাবেন। এটা সত্য বা মিথ্যা হলো এটাই ফ্যাক্ট, যে ওই যে আপনারা 12-13 দিন প্র্যাকটিস করেননি, ওটার ফল আপনাদের পাইতেই হবে। তো মোটামুটি যারা প্রিপারেশন নিছেন বা নিচ্ছেন অলরেডি, তারা তো অবশ্যই পজিটিভ লাইন আপেই আছেন, কিন্তু যারা এই টাইমটাকে নষ্ট করেছেন তারা এর ফল পাবেন, এটা ফ্যাক্ট, এটা পাইতেই হবে, কারণ আপনাদের ড্রয়িং প্র্যাকটিসটা একটা গ্যাপ গেছে। তো মোটামুটি লাইক চারুকলা রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ভেতরে অনেক বেশি পরিমাণ কিউরিয়াসিটি ব্যাপার ছিল। তো সবকিছু মিলাই জুলাই আপনি কি কোনো কিছু জাস্টিফাই করেন যখন আমাদের সাথে জয়েন হন বা কানেক্টেড হন তখন, তার আগে? মানে অনেক প্ল্যাটফর্মই আছে রাইট নাও ইন বাংলাদেশ, দেয়ার আর সো মেনি অনলাইন প্ল্যাটফর্ম হু প্রোভাইডেড চারুকলা রিলেটেড প্র্যাকটিস, অনলাইন প্র্যাকটিস। তো ইন দ্যাট টাইম আপনার কি কোনো মনে হয়েছে কিছু যে হ্যাঁ যাই করেন না কেন আমি এনার এখানেই করবো বা এনার এখানে শিখতে চাই, বা বিশ্বাসের জায়গাটা সেভাবে কিভাবে কি? মানে আমি বললাম যেহেতু যে আমি ইউটিউবে ভিডিও দেখছি, আমি সার্চ করতাম যে কোথায় কি, এরপর যখন আমি আপনার গ্রুপে অ্যাড হই তখন আমি দেখছি যে অনেকে চান্স পাইছে এবং ওইখানে ড্রয়িং এক্সাম হয়, আপনি বিভিন্ন লাইভে এসে বিভিন্ন তথ্য শেয়ার করেন, ইউটিউবে ভিডিও দেন। তো আমার মনে হয় না আর কোথাও যাওয়ার প্রয়োজন আছে। তো এই বিশ্বাসটা খুব বেশি জরুরি, বুঝছেন? ডিয়ার স্টুডেন্টস, অ্যাডমিশন পরীক্ষার্থী যারা ফিউচারে আসতেছেন আমাদের সাথে, সো তাদের জন্য
আপনাদের জন্য আমি একটা কথাই বলবো যে এই বিশ্বাস বোধটা খুব জরুরি। আপনারা যদি বিশ্বাসই না করতে পারেন আপনার মেন্টরের উপরে, তাহলে কিছুই হবে না। তো এক্সপেরিয়েন্স পেসে যান, প্র্যাকটিস করেন। আচ্ছা, অ্যাডমিশন টেস্টে গুরুত্বপূর্ণ একটা জায়গা হইতেছে যে মোবাইল ফোন, ইন্টারনেট। বর্তমান টাইমে আমরা যেটা দেখেছি যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে অনেক বেশি পরিমাণে ইন্টারনেটের জন্য বায়াস থাকে, ইন্টারনেটের উপরে। তো অনলাইন বেস অনেক প্ল্যাটফর্ম আছে, প্র্যাকটিস করা এটা সেটা, অনেক স্টুডেন্টই হেল্প পায়। এটার জন্য যে সুবিধাটা হয়েছে যে যারা গ্রাম পর্যায়ে ছেলেপেলে আছে বা একটু রিমোট স্পেসে আছে, যারা অনেক এক্সপেন্সিভ কোর্স কিনতে পারে না, তাদের জন্য হয়তো বা অনলাইনটা অনেক বেশি ভালো, আর তারা অনেক ভালো পারফরমেন্সও করে, কারণ তাদের ভিতরে সেই মেধাটা আছে। সো আমি যেটা বলতে চাইতেছি যে এই যে ডিউরিং এই যে 3 মাস 4 মাসের প্রিপারেশন টাইম ছিল, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তাই না? এই 4 মাসে আপনার অনলাইন স্ক্রিন টাইম কত ছিল? মানে আপনি টোটাল সারাদিনে কতটুকু সময় পড়তেন, একই সাথে হচ্ছে কতটুকু সময় অনলাইনে ইনফরমেশন মাথায় নিতেন, ডেটা কন্টেন্ট ফলো করা এক্স্যাক্টলি? আমি প্রথম 2 মাস তো মানে কোচিং করতাম, আপনার এখানে ক্লাস করতাম, আপনি যেসব পিডিএফ দিতেন ওইগুলো পড়তাম। আর আমি বললাম যে অন্যান্য বই আমি কালেক্ট করে রাখছিলাম, ওইগুলো আপনি যখন ওই বইগুলোর পিডিএফ দিচ্ছেন তার আগে আমার ওইগুলো পড়া শেষ হয়ে গেছে, এরকম টাইপের। এছাড়া লাস্টের দিকে এসে মানে নভেম্বরের লাস্টের থেকে ডিসেম্বর অবধি ওই টাইমটাও অনেক পড়ছি। ওই টাইমে আমি ড্রয়িং বললাম তো আমি 2 ঘন্টার মতো প্র্যাকটিস করতাম। তাছাড়া বেশিরভাগ টাইমে হচ্ছে আমি মানে পড়তাম মানে অনলাইনে থাকতাম, অনলাইনে থেকে বিভিন্ন ধরনের বললাম মানে এই কালেক্ট করা, বিভিন্ন তথ্য এইগুলো কালেক্ট করা, আপনার বিভিন্ন আপনি ইউটিউবে বিভিন্ন ভিডিও দিতেন সেইগুলো দেখতাম, যে ওইখান থেকে বিভিন্ন আপনি আরো বিভিন্ন মানে চিত্রশিল্পীদের নিয়ে ভিডিও দিতেন, ওইখান থেকে ওই করে নোট করে রাখতাম যে এগুলো আমার প্রয়োজন হতে পারে, এগুলো আসতে পারে কখনো ক্লাস কি কোনো করার কিছু জন্য। মনে হয়েছে, জি জি, কখনো কি কোনো কিছু মনে হয়েছে যে কোনো ইনফরমেশন ভাই মিস ইনফরমেশন দিচ্ছে বা এরকম কিছু? না না, এরকম কিছু অলরাইট। মনে তো হয়নি। এটার কারণটা হচ্ছে কি, আমি একটা কথা বলি, আমার খুব ভালো লাগছে যে স্নেহা হচ্ছে এই জিনিসটা খুব প্র্যাকটিস করছে। আমাদের একটা প্লেলিস্ট আছে আর্টিস্ট বায়োগ্রাফি নামে, আমরা বর্তমানে বাংলাদেশি গুলা রেকর্ড করার ট্রাই করতেছি, পরে হয়তো বা ভবিষ্যতে আমরা ইন্টারন্যাশনাল আর্টিস্টদেরও রেকর্ড করবো। এর মূলত যেটা বলতে চাইতেছি যে আপনার স্ক্রিন টাইম কত ছিল, মানে আপনি কতটুকু সময় অনলাইনে থাকতেন ওই নভেম্বর ডিসেম্বর মাসে, এটা কি বলা যেতে পারে, বা আপনার কি কোনো আইডিয়া আছে? আমি দেখিনি কিন্তু থাকতাম, অনলাইনেও থাকছি। 6 ঘন্টা আমার 5 ঘন্টা সাবজেক্ট এরকম গুরুত্ব কোনো মানে নাম্বার বলতে আছে? গেলে টাইম ডিউরেশন 6 ঘন্টা 5? হ্যাঁ, তা তো হবেই। তা তো হবে। কারণ বললাম যে আমি আপনার ভিডিও গুলো দেখতাম। প্রতিদিন আমি বিশেষ করে লাস্টের দিকে এসে লাস্টের 10 দিন আপনার ওই প্লে লিস্ট থেকে হুম হুম। দেখতাম যে কনটেন্ট গুলো ওইগুলো দেখতাম, আর্টিস্ট বায়োগ্রাফি ওগুলো ওইখান থেকে দেখতাম। কতগুলো কমন মাঝে মধ্যে পাইছেন? অনলাইন ওইখান থেকে কতগুলো অনেক কমন? কিছু, যেমন জয়নুল আবেদিন থেকে কোশ্চেন আসছিল, তারপর হচ্ছে আপনার এস এম সুলতান থেকে কোশ্চেন আসছে, ওইগুলো যেমন আমি পাইছি। এছাড়া 1000 এমসিকিউ থেকে বিভিন্ন কিছু এটা এটা কমন ঘটনা আসছে। জানেন কি, কামরুল হাসানের ভিডিও হচ্ছে আমি পরে আপলোড করছি, মানে বুঝতেছেন যে এত পরিমাণ আমি জ্যাম হয়ে গেছি, স্টাক হয়ে গেছি। কামরুল হাসানের উপর আমি 20 মিনিটের একটা ভিডিও আপলোড করছি। ওই ভিডিওটা হচ্ছে, ওটা জাস্ট আপনি যদি ফলো করেন আপনার আর কিছু লাগবে না কামরুল হাসান সম্পর্কে জানার, এটা এতটা ব্যাপক ইনডেপথ। সো হ্যাঁ, আমি মোটামুটি অনেক কিছু রেডি করতেছি, অনেক কিছু ফ্রি করে দিব, তারপরেও ছেলে পেলে অনেক বেশি প্যারা খাবে আমি জানি। তো আমি চাইতেছি যে সবাই অনেক ভালো করুক, অনেক স্টুডেন্ট আসুক যারা অনলাইন রিসোর্স থেকেই ভালোভাবে চান্স পাক, এমন একটা জায়গায় তারা যাক যেখানে হচ্ছে তারা ফ্রি অনেক কিছু পাইতে পারে বা অনেক ইজিয়েস্ট ওয়েতে সর্টিং করা থাকে ইনফরমেশন। এটা হচ্ছে আমাদের টার্গেট। আরো অনলাইনে হুম একটা হুম হয় কি ভাইয়া, যে মানে ধরুন আমি বাইরে যাব, বাইরে হুম গেলে অন্তত আমার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে আমার বের হওয়া লাগবে বা রেডি হওয়া হুম। লাগবে, এবং আসার পরে আমি অন্তত রেস্ট নিতে আমার আরো 1 ঘন্টা যাবে। আর বাইরের টাইমটা তো গেল, কিন্তু অনলাইনে তো ওই প্যারাটা নেই। হ্যাঁ হ্যাঁ। নয় আমার আগে 10 মিনিট শেষ হলো, পরে যেহেতু আমি তো বাসায় থেকেই তো আমি ক্লাস করছি, আমার ওই প্যারাটা নেই যে আমার আবার বাসায় যাওয়া লাগবে, রেস্ট নেওয়া লাগবে, এই কোনো ব্যাপারটা থাকে না। এইটা আমার অবশ্য খুব ভালো হয়েছে, কারণ আচ্ছা। আমি যেহেতু বি ইউনিটের কোচিং করছি, আমি বাইরে যাওয়া লাগতো, ওইখান হুম। থেকে মাঝে মধ্যে এসে আপনার ক্লাস থাকতো, ওইগুলো অ্যাটেন্ড করতাম। হ্যাঁ, মাঝে মাঝে আপনার আমার কিছু মনে ক্লাসও হয় যে গ্যাপ যাইতো। ক্লাস হ্যাঁ হ্যাঁ। বাদ দেওয়া যাবে, আমার মনে হয় সর্বোচ্চ 2টা ক্লাস বাদ দিয়েছে, তাছাড়া আমার কোনো ক্লাস বাদ আপনি তো যায়নি। খুব একদম আমাদের একদম মানে দারুণ ভাবে আমাদেরকে ফলো করছেন আমাদের প্র্যাকটিস সেশন। হ্যাঁ, তো আপনাদের সাথে একটা ছোট্ট ট্রিক শেয়ার করি, যে যত তাড়াতাড়ি আমাদের সাথে কানেক্টেড হয়ে এনরোল করবেন সে তত বেশি পরিমাণে আপনার ড্রিম ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ায় এগিয়ে যাবেন। এটা কিন্তু খুব হুম, গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ প্রথম থেকে আসলে অনেক বেশি সময় থাকে প্র্যাকটিস করার আর একই হুম, সাথে পড়াশোনা করার, কিন্তু তার মানে এটা না যে যারা শেষ অবধি চান্স পায় পরে তারা চান্স পায় না। একটা ছেলে বর্তমানে না না,
10 দিন ক্লাস করে চান্স পাইছে, এরকমও আছে। গতবারও আমরা এরকম দেখেছি 12 দিন প্র্যাকটিস করে অনেকে চান্স পাইছে। আমি দেখছি, হ্যাঁ ভিডিও দেখছি। এক্স্যাক্টলি। সো এরকম লাইক অনেক আছে। সো আমি তো লাইক সবার ভিডিও গুলো রেকর্ড করতে পারি না, বা ওই সুযোগটা হয় না। হাতে গোনা কয়েকজন থাকে, কিন্তু অনেক স্টুডেন্ট থাকে যারা পরবর্তীতে রেকর্ডিং করার সুযোগ হয়, দেন আমরা তাদেরটা করার চেষ্টা করি। তো স্নেহার ব্যাপারটা ছিল, স্নেহা বিওয়ানে ছিল। সো স্নেহার সাথে আমরা কিছু এক্সপিরিয়েন্স জানলাম, বেশ ইন্টারেস্টিং ছিল। স্নেহার এই যে ওভারঅল যে ডিসকাশনটা আছে, এখানে সব থেকে বেশি যে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে নোট টেকিং। আমরা একটা ইন্ট্রোডাকশন ক্লাস রাখি, সেখানে আমরা এই প্রত্যেকটা ব্যাপার সম্পর্কে বলে দিই যে নেক্সট আপনাদের কিভাবে এগোনো উচিত। তো আমরা আমাদের কোর্সে এআই ইনভলভমেন্টও আনতেছি, যে আর্টিফিশিয়াল কিভাবে ইন্টেলিজেন্স কে কাজে লাগানো যায়। অনেক প্রজেক্ট আছে, ভবিষ্যতে হয়তো আপনারা দারুণ ভাবে আরো ইফেক্টিভ হইতে প্র্যাকটিস প্রিপারেশন পাবেন। সো আপনাদের সবার জন্য আরো বেশি ইফেক্টিভ সারপ্রাইজ রয়েছে। তো আমি এবার আপনার সাথে যেটা জানতে চাইতেছি, যে আমাদের পডকাস্টে আমরা অনেক কথাবার্তা বলেছি, বাট আমি আপনাদের কাছে যেটা জানতে চাইতেছি যে একটা আদর্শ ড্রয়িং এর কয়টা বৈশিষ্ট্য হয়, আপনি যদি আমাদের সাথে শেয়ার করতেন। যেহেতু আপনি ড্রয়িং এ 52.5 পেয়েছেন, 3-4টা পয়েন্ট যদি আমাদের সাথে শেয়ার করতেন, বা আপনি যখন আঁকতেন তখন আপনি কি কি ফলো করতেন। সাপোজ আমি একটু আরেকটু ক্ল্যারিফাই করি, মনে করেন আপনি ড্রয়িং আঁকলেন, ওটা আপনার ভুল গেল, পরে আবার নতুন করে কোনো ড্রয়িং আঁকতেছেন। সো প্রিভিয়াস ভুলগুলো পরবর্তী ভুলে যেন রিপিটেড না হয়, দেন ওই টাইম লাইনে আপনি কি করতেন? হোয়াট ওয়াজ ইউর প্ল্যান? আমি হচ্ছে ভাইয়া, যদি একটা ড্রয়িং ভুল হয়েছে, আপনাকে আমি এক্সাম দিছি আপনার কাছে, ওইটা যদি আপনি বলেন যে এখানে এখানে ভুল আছে, আমি ওইটা বুঝতাম। যখন আমি ফোনে ছবি তুলতাম তখন আমি বুঝতাম যে এখানে এখানে আমার ভুল আছে। তো আমি করতাম কি, যখন আমি অন্য সময় ড্রয়িং করতাম, তো এখানে দেখছি যে আমার এখানে এখানে ভুল আছে, আমি ওইগুলো চেষ্টা করতাম ওই ভুলগুলো না করা। আর আমার মেন ভুল যেত হচ্ছে পায়ে, পায়ে আমার ভুল যেত। আমি সেই জন্য লাস্ট কিছুদিন করছি কি, শুধু অনেক ভুল মানে যেত ছবি পায়ে। যখন, আমি অনেকবার আপনাকে বলছি হ্যাঁ পা নিয়ে, অনেক অনেক হ্যাঁ ভিডিওতেই আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি লাস্ট কিছুদিন মানে পায়ের ওইটা খুব প্র্যাকটিস করছি, যে যাতে আমার পায়ে, যে আমি জানি যে আমার পায়ে ভুল যাচ্ছে, সেই জন্য আমি পাটা প্র্যাকটিস করতাম, যে ছোট ছোট করে আমি পাটা প্র্যাকটিস করছি। এছাড়াও ফেস, ছোট ছোট করে ফেস প্র্যাকটিস, হ্যান্ড প্র্যাকটিস, এগুলো করছি। যে ফিগার আমি পুরোটা দাঁড় করায় দিচ্ছি, কিন্তু এইগুলো জায়গায় মেন হচ্ছে ফোকাস থাকে, যেমন হাতে, পায়ে, ফেসে। এইগুলো যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে, আর অত সমস্যা হবে না। আর যেহেতু আমাদের হচ্ছে যে ড্রয়িংটা আসলো, সেখানে একটা মানে জাবারি সিস্টেম ছিল, তো বডির আর কোনো কিছু অংশ আমাদের ফোকাস করতে হয়নি। এই জন্য হাত পায়ে, যে আমি বললাম যে আমার ইসে খুব ভালো হয়েছিল ড্রয়িংটা, মানে অন্যান্য ড্রয়িং এর থেকে আমি ট্র্যাপারিটা, যেভাবে আচ্ছা প্র্যাকটিস ট্র্যাপারিটা করছি। আপনি কিভাবে প্র্যাকটিস করছেন? অনেক স্টুডেন্ট আসলে ট্র্যাপারি নিয়ে অনেক কনফিউজ থাকে, ভালোভাবে আঁকতে পারে না। সো হোয়াট ওয়াজ ইউর প্রিপারেশন? আহ আপনি আমাদেরকে যে ড্রয়িংটা মানে আর্ট করাইছিলেন, ওইখানে আপনি বলে দিছিলেন যে কিভাবে ড্রাপারিটা দেওয়া লাগবে। এছাড়াও আপনি আমাদের বললাম যে আপনি দুইটা মহিলা ফিগার দিয়েছিলেন, যাদের হচ্ছে শাড়িতে বিভিন্ন ভাঁজ ছিল। আমি ওইগুলো প্র্যাকটিস করছি, ফার্স্টে আমি টু বিতে আগে, টু বি না, এইচ বিতে আর্ট করে নিতাম। এইচ বিতে আর্ট করে নেওয়ার পরে তারপর যে এখানে আমার মনে হতো যে এখানে 2B 4B বা 6B আমার ইউজ করার দরকার, সেইখানে আমি ওইগুলো ইউজ করতাম। হ্যাঁ, এইভাবেই আসলে আর্ট করছিলাম। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে, আর ফিগারে হচ্ছে পার্সপেক্টিভটা খুব গুরুত্বপূর্ণ, এইটা দেখে স্যাররা। আর হচ্ছে প্রপোর্শনটা খুবই প্রয়োজন, মানে ঠিক রাখা। আর হচ্ছে মাপের, যাতে আমার হাত বড় না হয়ে যায়। একটা মানে ফিগারের তো একটা গঠন আছে, যেমন যাতে হাত বড় না হয়, পা বড় না হয়, বা ছোট না হয়ে যায়। দেখা গেল ফেস ছোট হয়ে গেল, বা গলা মোটা হয়ে গেছে, এই জিনিসগুলো ঠিক রাখা খুব প্রয়োজন, যাতে ওইগুলো ঠিক থাকে। ছবিতে যেরকম আছে ওই রকমই যাতে কপি মতন হয়। আচ্ছা আচ্ছা। তো পরীক্ষার হলে যেহেতু স্কাল্পচার ছিল, এখানে আমাদের হাড়ের কোনো অংশ বোঝানো লাগেনি। এই জিনিসগুলো খুব ভালো এক্স্যাক্টলি, লাগছে খুব এবং ভালো কিন্তু সহজে একটা কথা হয়ে বলছেন গেছিল। উনি। এক্স্যাক্টলি, কিন্তু খুব ভালো একটা কথা বলছেন যে আপনি যখন রিয়েল লাইফ ফিগার আঁকতেছেন, তখন আপনাকে কিন্তু হাড়ের অংশগুলো মাঝে মাঝে বুঝাইতে হয়। প্রত্যেকটা হুম হুম যে মাসেলস এর গঠন আছে সে অনুযায়ী আমাদের লাইক অনেক, আমরা অনেক ক্লাস নিছি, আমরা প্রায় 100+ ক্লাস নিছি, 150+। যারা 4 মাস আমাদের কাছে হুম প্র্যাকটিস করছে, আমাদের সপ্তাহে প্রায় অনেক ক্লাস ছিল। তারপর 2 2 শিফটে প্র্যাকটিস হুম করানো, দেখানো, কারেকশন করো, অনেক অনেক। আমাদের রিসোর্স আসলে আনলিমিটেড। যাই হোক, সেটা ব্যাপার না, আমরা অন্য কথা নিয়ে আসি। এক্সাম হলে আপনি কোন কোন গ্রেডের পেন্সিল ইউজ করছেন? ফার্স্টে আমি হচ্ছে আগের দিন আপনি একটা লাইভে আসছিলেন, আপনি তো আগের থেকে বলেন যে হুম, পেন্সিল যেন অনেক নিয়ে যায়, আমি অনেক পেন্সিল নিছি। তারপরেও আপনি বলেন যে মানে পেন্সিল কত প্রয়োজন হবে,
দরকার হলে 2 পাশ হচ্ছে শার্প করে নিয়ে যান। আমি এইচবি পেন্সিলটা 2 পাশ কেটে নিয়ে যাই। আর আমি নেই কাটার নিয়ে যাই। তারপর আমার কাটার কোনো প্রয়োজনই হয় না। যেহেতু হুম, নিয়ে এরপর ফার্স্ট আমি এইচবি পেন্সিল ইউজ করার পরে হচ্ছে 2B ইউজ করছি। 2B ইউজ করার পরে লাস্টের দিকে যে ছোট ছোট জায়গায় আমি জাস্ট 6B পেন্সিলটা ইউজ করছিলাম। তাছাড়া আর কোনো আচ্ছা পেন্সিল ইউজ করিনি। 4B। যেহেতু অনেক পেন্সিল 4B ইউজ করিনি। আচ্ছা 4B ইউজ করিনি কিন্তু 6B তে হালকা ভাবেই করছিলাম। খুব বেশি হালকা। হার্ড লাইন ইউজ করিনি। হ্যাঁ, হালকার উপরেই করছিলাম। আর 2B আর মেইনলি এইচডি তেই হয়ে গেছিল। তারপর 2B তে হালকা কাজ করছি আর ছোট ছোট কাজ যেখানে মানে মনে হয়েছে যে এখানে কম দেওয়া আমার দেখা যায়, প্রয়োজন সেখানে ডার্ক বেশি, 6B তে হ্যাঁ। ইউজ করছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো দেখেন, আবার অনেকে আসলে এবার ভাই ভুল ভুল করছে শিওর। সেটা হচ্ছে ছবিটা তো মানে আসল ছবি না। ওটা তো একটা মেবি কম্পিউটারে কম্পোজ হ্যাঁ, করা। কম্পোজ যার করা কারণে অনেক জায়গায় ফটোকপি। বোল্ড লাইন ছিল। এরকম 4B তে অনেক বোল্ড করে দিছে। প্রবলেমটা হইছে ওইখানে। আমি ভাবছি কি দরকার নেই। আমি যেভাবে শিখে গেছি আমি ওইভাবেই করি। যা হওয়ার তা হবে। যা হওয়ার তা হবে না। স্নেহা, আপনি হচ্ছে একদম রাইট বিষয়ে গেস করছেন। এখন আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করব। এটাকে বলা হচ্ছে ড্রয়িং এর একটা মেটাফোর, ড্রয়িং এর একটা স্মার্টনেস। বিষয়টা হইতেছে যে এক্সাম নেওয়া মানে এটা না যে শুধুমাত্র আপনার এক্সামিনার একটা কোয়েশ্চেন দিয়ে দিবে ফটোকপি প্রিন্ট, সেটা আপনি ডাইরেক্ট দেখে দেখে আঁকাবেন। আপনাকে একটা ন্যাচারালিটি ব্যাপার রাখা লাগবে। মনে করেন যে আপনারা যখন আমাকে দেখা শুরু করছেন তখন কি আপনারা আমার উপর বিশ্বাস করছেন? না, আপনারা নানাবিধ কোয়েশ্চেনের থ্রুতে গেছেন, বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করছেন, দেন তো আমার কাছে আসছেন। তা না হলে কি আপনারা আমার উপর বিশ্বাস আসতো? নেভার। না, না, এরকম হচ্ছে আসে একটা নাই। বিষয় আছে। ওই যে কথাটা আপনি বললেন না যে কিছু কিছু কম্পোজিং এর কারণে অনেক বেশি ডার্ক হয়ে গেছে জায়গাগুলো, সো অনেক পোলাপাইন হচ্ছে ওইগুলাকেও হুম। দেওয়ার ট্রাই করছে। তো ওইখানটাই হচ্ছে হ্যাক্স, ওইখানটাই হচ্ছে ট্যাকটিক্স। আপনার এক্সামিনার মূলত আপনার ওই জায়গার জন্য আপনাকে মার্কিং করছে, আপনি এই বিষয়টা ধরতে পারেন কিনা। সো আঁকানো মানে এটা না যে আপনি খালি কালো কালো বললেন, হালকা থাকবে, সফট থাকবে, স্লিক লাইন থাকবে। একই সাথে স্নেহার মতো হাবিবও একই কথা বলছে, ঠিক আছে? তো এই হচ্ছে চান্স পাওয়ার নমুনা। তো যারা যারা প্রিপারেশন নেন, পরীক্ষা দিচ্ছেন, তারা অ্যাটলিস্ট এই ছোট ছোট ব্যাপারগুলো মাথায় রাখবেন। আমরা যখন যে টর্সোর গতবারে যে পরীক্ষাটা আসলো, সেই টর্সো যখন আমরা ক্লাস করছি, আপনি পাইছেন না টর্সোর ক্লাস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরে হচ্ছে আমি ওইটা ফুল ইয়ে করে দিই, আউট করে দিই, সবার জন্য ফ্রি করে দিই যেন সবাই ওইটা দেখে ইউটিউবে। তো দেখেন যে ওইটা যারা করছে ভালোভাবে তারা কিন্তু বিষয়টা বুঝতে পারছে। হুম। তো এই জন্য হইতেছে যে হুবহু কপি করা যারা করছে কপি, তারা কিন্তু চান্স পায়নি। যারা একটা ন্যাচারালি ব্যাপার রাখছে, লাইনের ভ্যারিয়েশন সবকিছু, তারা কিন্তু মূলত চান্সটা পাইছে। এই জন্য যখন আপনারা ভবিষ্যতে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন, তখন হুবহু যা আছে ওইটাকে এগিয়ে আসবেন না। আপনি একটা ন্যাচারালিস্টিক ব্যাপার রাখা লাগবেন, একটা আইডিয়াকে ইমপ্লিমেন্ট করার ট্রাই করবেন। উনি যেটা বললো যে উনি বেশি হার্ড লাইন ইউজ করেননি, সফট লাইন ইউজ করছে। আর অনেক বেশি পরিমাণে ওইখানে একটা ভ্যারিয়েশন এনেছে। উনি কিন্তু খুব ডিরেক্টলি বলে দিলেন যে উনি এইচবি পেন্সিল ওনার আঁকা শেষ। সো 2B পেন্সিল ইউজ করছে খুব কম, তারপর এইচবি পেন্সিল। আপনি কি ইরেজার ইউজ করছেন? না, না। পরীক্ষার হলে ইরেজার কাগজ নিয়ে কেমন? গেছিলাম আচ্ছা, প্রিয় পরীক্ষার হলে কাগজ কত কেমন ছিল? কাগজ বলতে ভাইয়া যেরকম আমরা যে কার্টিস পেপার? কার্টিজ পেপারটা ইউজ করি ওই রকমই ছিল। ওইটার হচ্ছে উপরের অংশে কিছুটা জায়গা ছিল, এতখানি মতো জায়গা ছিল পাতলা না যেখানে মোটা? হচ্ছে নাম, রোল মানে নিজে মোটা স্বাভাবিক আমরা ও যেগুলোতে আচ্ছা আচ্ছা। বাসায় প্র্যাকটিস করছি ওই রকমই টাইপেরই কাগজ ছিল। আর উপরের নাম রোলটা লেখা লাগছে আর মাঝে যে পরের নিচে যে জায়গাটুকু ছিল ওইখানে করা লাগছে এই। হুম হুম হুম। মানে যে পেজে সিল ছিল এছাড়া সেই হচ্ছে পেজে আপনি ছবিটা আঁকছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ওইখানে স্যাররাই বলে দিছিল যে যেখানে মানে নাম রোল লেখা আছে হুম ওইখানে হুম আর্ট করা লাগবে। স্যাররা ওইখান থেকে বলে দিছিল। উনাদের নির্দেশনা হুম হুম। অনুযায়ী উনারা বলছিল যে এখানে আর্ট করা তো লাগবে। আপনি টোটাল কত সময় আগে পরীক্ষা শেষ হয়ে যায়, ড্রয়িং পরীক্ষা? আমার ড্রয়িং বললাম যে আমি 10 মিনিট আগে পাইছি। সেহেতু প্রায় আমি 10 মিনিট? 70 মিনিট মতো পাইছি ড্রয়িং এ। শেষ করছেন কত কিন্তু আমার সময়? ড্রয়িং বলতে গেলে প্রায় 50 মিনিটেই শেষ। ড্রয়িং শেষ। তারপরে লাস্টের দিকে গিয়ে আমি কিছু হুম। ডিটেলস করছি। আর যেহেতু আমি বললাম যে আপনি আমাদের প্র্যাকটিস করাইছেন, ওইটা যদি না হতো আমার 1.5 ঘন্টার বেশি টাইম দিলেও হতো না। আপনি তো কারণ আমি বলতেন না যখন প্রথমে যে বাড়ি একবার আপনার প্র্যাকটিস 1.5 ঘন্টা করে সময় লাগে আঁকাইতে, এরকমই তো আপনি তো বলতেন মেবি। না, না,
না না, আমার আচ্ছা ওরকম আচ্ছা। সময় লাগে না। আমি বললাম যেহেতু যে আমি বাসায় প্র্যাকটিস করতাম, যেমন 55 মিনিটের ভিতর আঁকার, হুম। আর বাকি হ্যাঁ হ্যাঁ লেখার হ্যাঁ, সরি সরি সরি, 5 হ্যাঁ মিনিট ওটা থাকতো আরেকজন ওইখানে। বলছে, হ্যাঁ আর অনেক ছেলে পেলে তো আরেকজন হ্যাঁ, বলছে, ওটা আমার বাকি মনে যে পড়ে। 5 মিনিট তো থাকবো ওইখানে বিভিন্ন ডিটেলস অ্যাড করলাম এইটা। তো যখন আর আপনি ওইখানেও ওরকম 50 মিনিটের স্বাভাবিক ব্যাপার, 50 মিনিটের স্বাভাবিক ভিতর প্র্যাকটিস শেষ হয়ে করবেন। যায়। ভেরি নাইস, খুব ভালো লাগছে আপনার স্মার্টনেস গুলা, টেকনিক্যাল জায়গাগুলো আপনি যে গুছিয়ে প্র্যাকটিস করছেন, বা আপনি যে একটা নির্দেশনা রাখছেন, এক্সাম রুটিন তার আগে যেটা ফলো করছেন, ওভারঅল ভালোই, বেশ খুব গোছালো। বোঝাই যায় যে মেধার পরিচয়, স্মার্টনেসটা বোঝাই যায় যে একজন স্টুডেন্ট আসলে কিভাবে তার দক্ষতাটাকে দেখায়। আর 23-24 সেশনে যারা পার্টিসিপেশন করছে, 24-25 সেশনে আপনারা অনেক গোছালো। এটা খুব ভালো লাগছে যে রাইট নাও আমাদের যারা জেনারেশন আছে তারা খুব খুব ভালোভাবে আর কি গড়ে উঠতেছে, বা তাদের ভেতরে একটা আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। লিমিটেড স্টুডেন্ট, নট সো মেনি স্টুডেন্টস। সো ওই জায়গাটার দিক থেকে এখন এটা রিফ্লেকশন আমরা দেখতেছি, আমরা তার আউটকাম দেখতেছি। সো রাইট নাও আমি আপনাকে একটা কোয়েশ্চেন আস্ক করতে চাই যে অনেক স্টুডেন্ট থাকে যে তারা অনেক বেশি পরিমাণে একটা বিষয় নিয়ে হেজিটেশন ফিল করে। আপনার ভেতরে কি কখনো এরকম হেজিটেশন কাজ করছে যখন আপনি ড্রয়িং পারতেছেন না, বা গ্রুপে এক্সাম দিচ্ছেন, অন্য পোলাপাইন বেশি স্কোর পাচ্ছে আপনার থেকে, তখন এরকম কিছু যে ঝামেলা হচ্ছে হাত পায়ের শেপে, ওইটা আপনি কিভাবে প্র্যাকটিস করতেন? মানে একই সাথে আলাদা আলাদা নাকি একসাথে বাসায় বসে? প্রথমে যখন আমার যদি ভুল হতো, আমি তো পরীক্ষা দিতাম, আপনি বলে দিতেন যে এখানে এখানে ভুল আছে, হুম আর হুম আমি বললাম যে যেহেতু আমি ছবি তুলেই বুঝতাম যে আমার এখানে এখানে ভুল আছে, হুম, আমি আর ওইটা মানেই করতাম না যে আমি আবার ভালো করে আর্ট করে ওইটা আপনাকে আবার সাবমিট করব। কারণ সাবমিট করবো। আপনি যদি আমার ভুলটা না দেখেন, আপনি তো বলতে পারবেন না যে এখানে এখানে ভুল আছে। আমি হুম যদি হুম, ভালো করেই দেই তাহলে তো ভালোটাই আপনি দেখবেন, আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি যে আমার ভুলটাই আপনি কারেকশন করে দেন। আপনি যখন কারেকশন করে দিতেন, কারেকশন করার পরে গিয়ে আমি মানে ওইটা ঠিক করতাম। মানে হুম। যদি পায়ে সে বললাম যে আমি ছোট ছোট করে প্র্যাকটিস করতাম, যেহেতু পায়ের সাইজ আমাদের বেশি ওখানে বড় করে আর্ট করা লাগবে না, সেহেতু দেখাও আমি ছোট যায়নি, ছোট হ্যাঁ। করে এক একটা পা, হ্যাঁ এক একটা পা বা হাত ওইখানে আমি প্র্যাকটিস করতাম, যে যাতে হচ্ছে ঠিক থাকে, সমস্যা না হয় ওইভাবে। তো বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো আমরা মোটামুটি এই ব্যাপারটাকে একটু রিক্যাপ করব, কারণ বেশি কিছু আসলে জানার নাই। আহ, স্নেহা হচ্ছে অনেক খুশি ওনার সাকসেস নিয়ে। আর একটা সত্যি কথা যে ইউনিভার্সিটি লাইফ হচ্ছে এইচএসসি লাইফের আগের পরের একটা জায়গা, লাইক বিয়ে করার আগের সময় আর বিয়ে করার না আগের সময়, পরের সময়, এরকম একটা গল্প আসলে। তো যারা রিলেশনশিপে থাকে তাদের সম্পর্ক একরকম থাকে, হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক একরকম থাকে। তো আপনি এখন সংসার করবেন, আপনার গ্রাজুয়েশন ডিগ্রি হচ্ছে আপনার সংসার সময়। আপনি এখন ফাইনালি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির রং গায়ে মাখলেন, সিলটা আপনার হয়ে গেল অফিসিয়ালি, ট্রেডমার্ক হয়ে গেলেন ঢাকা ইউনিভার্সিটিতে। ওইখানে আপনার নাম এন্ট্রি থাকবে। ওইখানে হচ্ছে আপনি যখন গ্রাজুয়েট হয়ে যাবেন একটা সার্টিফিকেট পাবেন অফিসিয়ালি ওইখান থেকে। আপনার নামের আগে হয়তো বা চিত্রশিল্পী বা কোনো যে আপনি যে সাবজেক্ট নেন আপনি সেই আর্টিস্ট নাম একটা অ্যাড হয়ে গেল। সো এটা লাইক খুব একটা সম্মানের ব্যাপার, আমাদের বাংলাদেশে না হইলেও ইন্টারন্যাশনালি অনেক সম্মানের ব্যাপার। দেন আপনি যখন নিজের জায়গাটা ওইভাবে করে নিচ্ছেন, তখন আপনার ওভারঅল বিষয়ের উপর বেস করে আপনি নিজেকে উপস্থাপন করতে পারছেন। সো বেশ ইন্টারেস্টিং সবচেয়ে ব্যাপার মিলে। তো আমরা বেশি দীর্ঘায়িত করব না, আমরা এখানে ব্যাপারগুলোকে রিক্যাপ করব। আর একই সাথে হচ্ছে আমরা খুব দারুণভাবে বিষয়গুলো শিখলাম, আজকে জানলাম যে একজন স্টুডেন্ট আসলে যা করে আর কি, বা যেভাবে আসলে তার সাকসেসটা আসে। সো ডিয়ার ভিউয়ার্স, স্টুডেন্টস, অ্যাডমিশন পরীক্ষার্থী যারা যেখান থেকে দেখছেন, কমেন্টস বক্সে জানান আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। একই সাথে হচ্ছে আমরা বেশ কিছু বিষয় জানলাম। তো আমরা আমাদের পডকাস্টে আজকে শেষ করব, তার আগে হচ্ছে আমরা একটু রিক্যাপ করে নেই স্নেহার ব্যাপারগুলো। যে স্নেহা আমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন, ওনার টেকনিক্যাল প্র্যাকটিসের জায়গাগুলা। তো উনার যে বিষয়টা হইতেছে যে উনার কাছে কমফোর্ট জোন ভালো লাগে। উনি 5 ঘন্টা 6 ঘন্টা করে প্রতিদিন বাসায় সময় ব্যয় করেছেন জাস্ট অনলাইনে। তো আপনি যেখানেই যান, যার কাছেই যান, যেভাবেই শিখেন, যত মানুষেরই ইনফরমেশন মাথায় নেন, আপনার একজন গাইডলাইন থাকা খুব জরুরি, কারণ গাইডলাইনের থ্রুতে আপনাকে এগোতে হবে। আমাদের ইউনিভার্সিটিতে আমাদের সিনিয়র কথা, আমাদের একটা কথা প্রচলন ছিল যে সিনিয়র মানে অলওয়েজ রাইট। ঠিক আছে? তো স্নেহার ক্ষেত্রেও কিছুটা ব্যাপারটা ওরকমই কাজ করছে। মানে উনি যেভাবে কন্টেন্ট গুলো ফলো করছে, আমার মনে হয় উনি 240টা কন্টেন্টই দেখছে ডেইলি। তো আমরা আমি খুব, দেখতাম হ্যাঁ আমরা খুব বলতে গেলে ঘটা করে, সবই হ্যাঁ দেখতাম। হ্যাঁ হ্যাঁ, আমরা খুব ঘটা করে ভিডিওস গুলো আপলোড করেছি। আর আপনাকে অনেক থ্যাংক ইউ যে আপনি আমাদের উপর বিশ্বাস করছেন। আমরা অনেক পরিশ্রম করছি লাস্ট 4 মান্থে, আমরা অনেক বেশি পরিশ্রম করছি।
সো অ্যাডমিশন টেস্ট দেওয়া মানে এরকম যে আমি আপনাদের সাথে অ্যাডমিশন টেস্ট দিচ্ছি, আপনারা যখন চান্স পাচ্ছেন তখন আমার অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়াটা সফল হয়। যদিও আমি ঢাকা ইউনিভার্সিটির কোনো পার্ট বা কিছু না, একটা এক্সপেরিমেন্টাল জায়গা থেকে, সো ফাইনালি হচ্ছে বিষয়টা একটা পাকাপোক্ত অবস্থায় দাঁড়ায়। আমি বলতে চাইতেছি যে ওনার যে স্টোরিটা আছে সেখান থেকে কিন্তু আপনারা অনেক ভালো একটা লেসন নিতে পারেন। তো লেসন নাম্বার 1টা হইতেছে যে যাই করেন না কেন একটা নোট রাখবেন কাছে, রেগুলার সেই নোটটাকে টার্গেট করে ফলো করতে হবে। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে সেকেন্ড যে লেসনটা হচ্ছে যে আপনারা ড্রয়িং যাই করেন না কেন, যদি ড্রয়িং এর কোনো মিস্টেক্স থাকে ওটাকে ছবি তুলে একটু পর্যবেক্ষণ করবেন নিজের থেকে। দেন আমাদের কাছে যখন পর্যবেক্ষণ করতেছেন তখন আপনি ওটাকে কারেকশন করবেন পর্যবেক্ষণ করার পরে। দেন আপনার কিন্তু অটোমেটিকলি অনেক বেশি মিস্টেক্স কমে যাবে। থার্ড যে লেসনটা হচ্ছে স্নেহার জার্নি থেকে আপনারা নিতে পারেন যে অ্যাডমিশন টেস্ট মানে হচ্ছে এটা না যে শুধুমাত্র 14 জায়গায় পরীক্ষা দিলেন, আপনার অবশ্যই টার্গেটটাকে ফিক্স করতে হবে, খুব জরুরি। সো এটা হচ্ছে আমার কাছে খুব 3টা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে হয়েছে যে এই জায়গাটা। তো আপনি যতই প্র্যাকটিস করেন যাই করেন না কেন, ইউ শুড 100% স্মার্ট এনাফ টু গেট আ সিট ইন ঢাকা ইউনিভার্সিটি। এটা খুব কমন একটা ফ্যাক্টর। আর এটা মনে করার আসলে কিছু নাই যে যারা চারুকলায় পড়ে তারা কিছু করতে পারে না, অনেক পোলাবাহিনী আছে অনেক ভালো করতেছে স্টিল না। সো এই হচ্ছে ব্যাপার। তো আপনি গ্রাফিক্স পাবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু তারপরে হচ্ছে আমি আপনার সাথে কিছু বিষয় জানি, যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে কি আপনি কোনো পরামর্শ দিতে চাইতেছেন? পরামর্শ বলতে মানে নোটটা ফলো করা লাগবে, মানে নিজের নোট থাকা লাগবে যে এখান থেকে, আর হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করা লাগবে, প্রশ্নটা বোঝা লাগবে যে এই কোন জায়গা কোথায় থেকে থেকে আসে এক্স্যাক্টলি। কি ধরনের প্রশ্ন আসতে পারে, এইটা এরকম। আর আর্টের হচ্ছে আপনার মানে ভুলগুলো যাতে দ্বিতীয়বার রিপিট না হয়, বা দ্বিতীয়বার রিপিট হলো তৃতীয়বার যাতে আর রিপিট না হয়, এটা হ্যাঁ হ্যাঁ, ফোকাস রাখতে হবে। মনোযোগ সহকারে। আর হচ্ছে আর চারুকলা যেহেতু এখানে এবার আমরা দেখছি যে সাধারণ জ্ঞান মানে সাম্প্রতিক থেকে কোশ্চেন আসছে, বেশি আসে। সাম্প্রতিক যে ঘটনা গুলো ঘটে এইগুলোর থেকেও পড়া দরকার। আর আর্টিস্ট নিয়ে তো পড়া লাগবে, বাংলাদেশি আর্টিস্ট নিয়ে স্বাভাবিক ব্যাপার, যেটা আর্ট পড়তে এগুলো যাচ্ছেন। তো। আর আর জয়নুল আবেদিনের নিয়ে তো পড়া লাগবে, ওনার থেকে আচ্ছা, তো আচ্ছা। কোশ্চেন খুব থাকবেই। ভালো, খুব ভালো বললেন আর কি। তো মূলত হচ্ছে প্র্যাকটিসটা অনেক বেশি ম্যাটার করে, কারণ স্টুডেন্ট হিসেবে প্র্যাকটিস হিসেবে পারফরমেন্স হিসেবে এই জিনিসটা আপনাকে অবশ্যই নিজের থেকে পাকাপোক্ত করতে হবে যে where where are you right now and where should you want to go। এটা হচ্ছে খুব জরুরি আপনার নিজের থেকে নিজের আইডেন্টিফাই করার জন্য। তো যখন আপনি অফলাইনে খ ইউনিটের জন্য প্রিপারেশন নিয়েছিলেন, ঠিক আছে, আমাদের কোনো প্রতিষ্ঠানের নাম মেনশন করার দরকার নেই, আপনি আমাকে একটু বলেন বা আমাদের সাথে একটু উপস্থাপন করেন ওইখানে এনভায়রনমেন্টটা কেমন ছিল, বা পরবর্তীতে আপনি যখন অনলাইনে করতেছেন তার এনভায়রনমেন্টটা কেমন ছিল, অফলাইন এনভায়রনমেন্টটা কি আপনি স্যাটিসফাইড ছিলেন, বা যেখানে আপনি পড়তেছেন সেখানে ওভারঅল পারফরমেন্স, সেখানে খ ইউনিটের প্রস্তুতি। বলি ক্ষয় নিতে ছিল, বাট আমার মেন টার্গেট তো ছিল চারুকলা। আচ্ছা আচ্ছা। মাগুরাতে আছি, মাগুরাতে কোচিং করছি, এখানে আমার মানে পরিচিত সবাই, আমার স্কুল কলেজের সব ফ্রেন্ডরা এখানে ছিল, ওই প্রবলেমটা আমার হয়নি। কিন্তু ওই যে একটা বললাম যে আমার মানে প্রতিদিন বাইরে যাওয়া আসা, হ্যাঁ যেমন হ্যাঁ। প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা ওইখানে টাইম শেষ হয়ে যেত, এই একটা ব্যাপার ছিল। তাছাড়া মানে ওইভাবে প্রবলেম হয়নি, বাংলা ইংলিশের জন্য আমার খুব ভালো হয়েছে, এবং সাম্প্রতিক যেসব জিকে সেগুলোর জন্য আমার খুব ভালো হয়েছে। আর চারুকলা রিলেটেড তো সবকিছু তো আপনার থেকেই পাইছি, মানে আপনি একেবারে বলছেন যে কখন স্নেহা জায়গায় কি হচ্ছে কি করা একেবারে দরকার। হ্যাঁ, স্নেহা হচ্ছে ইট সিমস লাইক যে স্নেহা হচ্ছে একেবারে সোনায় সোহাগা, যে উনি প্র্যাকটিস যেভাবে করছে বা উনি যেভাবে ঠিক চাইছে ঠিক সেভাবে ওনার সাথে হইছে। ওনার ভাগ্য হুম। ওনার সাথে, একই সাথে ওনার হার্ডওয়ার্ক সবকিছু একটা পজিটিভ ওয়েতে ওনার কাছে গেছে আর কি। সো ভেরি নাইস, খুব ভালো লাগলো ব্যাপারগুলো জেনে, ওভারঅল ওভারঅল বিষয়গুলো মিলে। তো মূলত হচ্ছে এটা ছিল আজকে আমাদের ওভারঅল আর্ট পডকাস্ট। সো থ্যাংক ইউ সো মাচ স্নেহা, আপনি আমাদের সাথে কানেক্টেড ছিলেন, আমাদের প্ল্যাটফর্ম সিলেকশন করলেন। আর একটা কোয়েশ্চেন ছিল, সো এটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না, সো হোপফুলি নেক্সট আমরা অন্য কোনো সময় আর কি এটা নিয়ে ডিসকাশন করব। তো খুব ভালো লাগলো, ঢাকায় গেলে অবশ্যই দেখা হবে, যোগাযোগ রাখেন। আর হ্যাঁ। হারাই যায় না, কারণ বহুত পোলাপেন হারাই যায়। সো এটা আসলে কোনো ব্যাপার না। সো ব্যাপারটা হইতেছে যে আসলে একসাথে থাকলে অনেক কিছু হয়, একসাথে না থাকতে পারলে কিছুই হয় না। তো যারা চান্স পাইছেন আজকের সাকসেস স্টোরিটা দেখতেছেন তারা মন খারাপ করেন না, তারা ট্রাই করেন যে নেক্সট যে ইউনিভার্সিটি এক্সাম গুলো আছে সেগুলো এগিয়ে যাওয়ার জন্য। আদারওয়াইজ কিন্তু ওই সারাক্ষণ বসে আফসোসই করা লাগবে, ডিউতে চান্স হইলো না, আর কোথাও চান্স হবে না, আর কোনো আউটকাম থাকবে না। তো বর্তমান টাইম আসলে খুবই ভার্সেটাইল টাইম। যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে এর মানে এই না যে সেই শুধু লাইফে সাকসেসফুল হবে বা সাকসেস করবে। এখন সময়টা অনেক চেঞ্জ হয়ে গেছে। সো যারা এই ব্যাপারটা সম্পর্কে জানে তারা জানে, আর যারা ট্র্যাডিশনাল মেথডেই পড়ে আছে তারা
কিছু করতে পারে না আসলে, আর কিছু করলে ওটা লংজিভিটি থাকে না। সো ট্রাই টু রিমেম্বার মাই ওয়ার্ডস অ্যান্ড ফলো আওয়ার চ্যানেল, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। একই সাথে হচ্ছে স্নেহার যে পেজ আছে, স্নেহার পেজটাকেও ফলো করতে পারেন। আমি এই পেজের লিঙ্কটা গ্রুপ, আমাদের যে পডকাস্টের লিঙ্কটা আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে দিয়ে দিব। বিগ শাউট আউট ফর স্নেহা। চালিয়ে যান আপনার প্রস্তুতি, সবকিছু মিলে আপনার জন্য শুভকামনা করি আমরা, আপনার জন্য মঙ্গল বয়ে আনুক সবসময়, আর আপনার ইউনিভার্সিটি জার্নি খুবই দারুণ থাকুক। শুভকামনা, ভালো থাকেন, কৃতজ্ঞতা।